তোমরা কি দেখছো? জি স্যার। তো মিশেল ফুকোর উপর আমরা যে ক্লাস নিব, আম আলহামদুলিল্লাহ। মিশেল ফুকোর নাম তোমরা জানো এবং তোমরা কিছু আইডিয়া মনে হয় তোমাদের আছে, তাই না? জি স্যার। ঠিক আছে? তো তোমরা কোন কোর্সে পড়েছো মিশেল ফুকো সম্পর্কে? স্পেসিফিক কোনো কোর্স পড়ি নাই। স্যার সোশিওলজি ও পলিটিক্সে পড়েছি স্যার। আচ্ছা, হ্যাঁ। সোশিওলজি অফ পলিটিক্স এ মিশেল ফুকো আসে, তারপরে তোমার হেলথ ইলনেস ও আসে। ঠিক আছে? সোশিওলজি অফ হেলথ ইলনেস পড়েছো না? স্যার ওটা তো সবার নাই স্যার, ও ওটা আচ্ছা। নন থিসিস গ্রুপের। হুম। ঠিক আছে। তাহলে আমি মিশেল ফুকো সম্পর্কে আলোচনা করি। মিশেল ফুকো এক এক ফুকোকে আমরা উম এটাকে বলে কোন ধরনের অ্যা তাত্ত্বিক বলতে পারি? মিশেল ফুকো অ্যাজ এ ডমিন্যান্ট সোশিওলজিস্ট আমরা বলব। কেননা আধুনিক জমানায় আসলে মিশেল ফুকোর গুরুত্ব অনেক বেশি। এটা এজন্য যে মিশেল ফুকো একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করেছেন। তো সেই ক্রিটিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে একটা নতুনত্ব নিয়ে এসেছেন। সেই নতুনত্বের জায়গাটা হলো যে মিশেল ফুকো আম আমরা যে আধুনিকতার বন্দনা করি, হ্যাঁ? সে আধুনিকতাকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। আমরা যে আধুনিকতার যে এখনো আমাদের সমাজে আধুনিকতার পাশ্চাত্যের যে আধুনিকতা, সেই আধুনিকতাকে আমরা বলি যে that is the example of the humanity. আমরা বলি যে আধুনিকতার মধ্যে individuality এসেছে, আধুনিকতার মধ্যে ডিসিপ্লিন এসেছে, আধুনিকতার মধ্যে নলেজ এসেছে, সায়েন্টিফিক নলেজ এসেছে। তো আধুনিকতার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এসেছে। আমরা এই কথাগুলো বলি। কিন্তু মিশেল ফুকো যেটা করেছেন সেটা হলো এনালাইসিস করেছেন। এবং ক্রিটিক্যাল এনালাইসিস করে মিশেল ফুকো হাজির করেছেন নতুন থিওরি। এবং সেই জায়গায় মিশেল ফুকোকে আমরা মডার্নিস্ট বলতে পারি না। পোস্ট মডার্নিস্ট ও বলতে পারি না, কিন্তু পোস্ট স্ট্রাকচারালিস্ট বলা হয়। আ স্ট্রাকচারালিস্ট এজন্য তিনি আসলে স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছেন এবং আম বিশেষ করে তার আলোচনা বেসিক্যালি কালচার নিয়ে না। হ্যাঁ? যেমন জেমসন, বড্রিলা তাদেরকে আমরা পোস্ট মডার্নিস্ট বলছি এইজন্য যে তারা কালচারকে বেশি আলোচনা করেছেন। তো কারণ মডার্নিটি আসলে মডার্নিটি আসলে কালচারাল জায়গা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো স্ট্রাকচার এর জায়গা থেকে তিনি আলোচনা করেছেন সেটা হলো ইনস্টিটিউশন, অর্গানাইজেশন সেই জায়গাগুলোকে নিয়ে আলোচনা করেছেন। সেই জায়গাগুলো হলো ইনস্টিটিউশনাল যে স্ট্রাকচার, অর্গানাইজেশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কে নিয়ে যে আলোচনা করেছেন, সেই জায়গায় আমরা বলি যে ম্যাক্স ওয়েবারের সাথে যদি তোমরা তুলনা করো, ম্যাক্স ওয়েবার যেটা তুলে ধরেছেন যে রেশনাল ক্যাপিটালিজম আসতে হলে রেশনাল অথরিটি লাগবে, রেশনাল ব্যুরোক্রেসি লাগবে, রেশনাল অর্গানাইজেশন লাগবে এবং সেই অর্গানাইজেশনকে কিভাবে রেশনালাইজ করা হয়, সেই জায়গাটা কিন্তু ম্যাক্স ওয়েবার আলোচনা করেছেন এবং আলোচনা করতে গিয়ে ম্যাক্স ওয়েবার দেখিয়েছিলেন যে রুলস, রেগুলেশনস, হ্যাঁ? এগুলো যদি একটা নির্দিষ্ট এর মানে সিস্টেমেটিক ওয়েতে অপারেট করা হয়, তাহলে কিন্তু একটা রেশনাল অর্গানাইজেশন আসবে, রেশনাল আউটপুট আসবে, রেশনাল ম্যানেজমেন্ট থেকে রেশনাল আউটপুট আসবে। সেই জায়গাগুলো ম্যাক্স ওয়েবার বলেছেন। কিন্তু ফুকো কি করেছেন? ওই স্ট্রাকচারটাকে আবার কি করেছেন? ডায়াগনোসিস করেছেন। ওই স্ট্রাকচারটাকে আবার সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন। তো তো পাশ্চাত্যের যে ওয়েস্টার্ন এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এর মধ্যে আমরা কি দেখি? সেই স্ট্রাকচার এর মধ্যে আমরা দেখি অ্যাপ্লিকেশন অফ নলেজ। হুম? তো একটা মডার্ন অর্গানাইজেশন সেখানে নলেজ অ্যাপ্লিকেশন ছাড়া মডার্ন অর্গানাইজেশন হতে পারে না। কিন্তু সেই অ্যাপ্লিকেশন অফ নলেজ কে তিনি বিশ্লেষণ করেছেন। সেই জায়গা থেকে তার আইডিয়া তার ইনোভেশন সেটার নাম হলো আর্কিওলজি অফ নলেজ। ঠিক আছে? এবং তোমরা কি অ্যাম তোমরা কি জানো যে আর্কিওলজি অফ নলেজ মানেটা কি? হুম? আর্কিওলজি অফ নলেজ মানে কি তোমরা কেউ বলতে পারবে? আর্কিওলজি মানে কি? প্রত্নতত্ত্ব।
হ্যাঁ, সেটা তো আমরা বাংলা বলতে পারি। কিন্তু আম এটাকে বলে প্রত্নতত্ত্ব মানে কি? স্যার প্রাচীন আমলের যে স্থাপনা ছিল এগুলোকে প্রত্নতত্ত্ব বলা হয় আর কি। যে জিনিসটা একদম প্রাচীন যে বেস, জ্ঞান স্যার, শুরু প্রাচীন আমলের যে জ্ঞানগুলো। হুম, শুরুর যে বিষয়গুলো, হ্যাঁ, সেটা হলো নলেজের যে জ্ঞানের যে বেস, হিস্ট্রি, হ্যাঁ? হিস্ট্রি। হিস্টোরিক্যাল অ্যানালাইসিস করেছেন এবং নলেজের মধ্যে যে নলেজ স্ট্রাকচার নলেজ কি তৈরি করছে? নলেজ তৈরি করে ডিসকোর্স। ঠিক আছে? তো নলেজ থেকে ডিসকোর্স আসে। সে ডিসকোর্স এর আলোচনাটা ফুকো করেছেন এবং হিস্টোরিক্যাল ডিসকোর্স। তো হিস্টোরিক্যাল ডিসকোর্স কে এনালাইসিস করা এই জায়গাটাকে গুরুত্ব দিয়েছেন মিশেল ফুকো এবং সেজন্য তিনি এটার নাম দিয়েছেন আর্কিওলজি অফ নলেজ এবং হিস্টোরিক্যাল যে ডিসকোর্স এটা এনালাইসিস করতে গিয়ে তিনি কি করেছেন? তিনি যেটা করেছেন সেটা হলো এম্পিরিক্যাল স্টাডি করেছেন। এম্পিরিক্যাল স্টাডি মানে ঠিক কি? এম্পিরিক্যাল স্টাডি মানে হলো যে আ আ বিভিন্ন নথিপত্র, কাগজপত্র, অফিসের যে বিভিন্ন অনেক আগের ফাইলপত্র যখন পড়েছিল, এই সমস্ত ফাইলপত্র এগুলো কিন্তু তিনি ঘেঁটেছেন, স্টাডি করেছেন। তো এগুলোর মধ্যে কি রয়েছে? যেই ডকুমেন্টস রয়েছে, এই ডকুমেন্ট গুলোকে এম্পিরিক্যালি স্টাডি করেছেন। স্টাডি করে তিনি বিশ্লেষণ করেছেন যে নলেজ আগে কোথায় ছিল, এখন কি অবস্থায় এবং নলেজকে থিওরাইজিং করেছেন। তো নলেজকে থিওরাইজিং করে তিনি দেখিয়েছিলেন যে নলেজের যে আমরা ইভোলিউশন বলি, যেমন আমরা মডার্নিটিকে কি বলি যে মডার্নিটি এতে যে নলেজ আমরা পেয়েছি, ইট ইস দ্য প্রোডাক্ট অফ আম আম এটাকে বলে কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে? তো কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু নলেজ ইভ্যালুয়েটে তো নলেজের ইভ্যালুয়েশন হয়েছে এবং আজকে আমরা যেমন আমরা বলি সায়েন্স। সায়েন্সের নলেজে সায়েন্সকে আমরা দেখি কি সায়েন্সকে এই পর্যন্ত যে দেখেছি এটা কিন্তু ইভলিউশন এর মধ্যে দিয়ে আসছে। নলেজ থেকে নলেজ আসছে, নলেজ থেকে নলেজ আসছে। তো এর মানেটা হচ্ছে যে বিজ্ঞান কি করেছে? যে যা আবিষ্কার হয়েছে তার সেই নলেজকে কাজে লাগিয়ে নতুন আবিষ্কারের দিকে তোমার তারা এটাকে বলে জ্ঞান চর্চা করেছে এবং নতুন কিছু আবিষ্কার করেছে। তাহলে আগে যে যেমন আমরা যদি মেডিসিনের কথা বলি, প্রিলিমিনারি যে মেডিসিন সে সেই প্রিলিমিনারি মেডিসিনটাকে কি করা হচ্ছে যে ধাপে ইবনে সিনা যখন মেডিসিন এনেছেন কিন্তু এখনকার মেডিসিন আরো অনেক বেশি ডাইনামিক। তাহলে দেখো আমরা দেখি যে মেডিসিন যেমন ভেষজও কিন্তু একটা মেডিসিন। তাহলে মেডিসিনের যেই উদ্ভাবনী, এই যে নলেজের মধ্যে আমরা একটা কি দেখতে পাই? ইভোলিউশন দেখতে পাই। তারপরে পেনিসিলিন এসেছে, টিকা আবিষ্কার হয়েছে। তাহলে এইভাবে আমরা দেখি যে রোগ প্রতিষেধক এসেছে। তাহলে দেখা যায় আগে শুধু ভেষজ এসেছে, তার ভেষজকে ব্যবহার করার একটা ফর্মুলা বের হয়েছে। তারপরে তোমার রোগ প্রতিরোধ করার জন্য টিকা বের হয়েছে। এইভাবে আস্তে নলেজের একটা আমরা দেখি যে নলেজের যে অ্যাপ্লিকেশন সেটা আমরা দেখতে পাই যে there is evolution of knowledge. এর মানে evolution of knowledge এর মধ্যে কি দেখতে পাই আমরা? ডায়নামিক অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। একটা নলেজের মধ্যে এক ধরনের আম এ এ গতিশীলতা আমরা দেখতে পাই। দ্যাট ইস প্রোডাক্টিভ। এখন তোমার এ এ এটাকে বলে ফুকোর থিসিসটা কি? মিশেল ফুকোর থিসিস হলো যে নলেজকে আমরা যেভাবে হিস্ট্রির সাথে ইন্টারকানেক্টেড করে দেখি, হ্যাঁ? আসলে সেভাবে ইন্টারকানেক্টেড করে আমি দেখতে পাচ্ছি না। কেন? কারণ নলেজ যে স্বাভাবিক গতি প্রকৃতি অনুযায়ী চলছে তা না। জ্ঞান যে এম জ্ঞান যে তার স্বভাবগত চরিত্র অনুযায়ী আমাদের কাছে আবির্ভূত হচ্ছে তা না। জ্ঞানের কি হচ্ছে? জ্ঞান জ্ঞান নিজেই অবজেক্টিফাইড হয়ে গেছে। অবজেক্টিফাইড মানে কি? মানে জ্ঞানের একজন সাবজেক্ট কি করে? নলেজ তৈরি করে। যখন আমি নলেজ তৈরি করি তখন আমি সাবজেক্ট। কারণ আমি নলেজ তৈরি করলাম। হ্যাঁ? কিন্তু অবজেক্টিফাইড নলেজ মানেটা হলো যে নলেজ তৈরি করা হচ্ছে একটা তোমার আ আ একটা এটাকে বলে উদ্দেশ্যকে মাথায় রেখে এবং নলেজ তৈরি করা হচ্ছে, নলেজকে অবজেক্টিফাইড করা হচ্ছে মানে হলো নলেজ তৈরির ক্ষেত্রে একটা স্বাতন্ত্রতা হারিয়ে ফেলা হয়েছে। তো সেই জায়গাটা কেন হয়েছে? সেই আলোচনাটা তখন
মিশেল ফুকো বলেছেন যে হিস্টোরিক্যাল নলেজের মধ্যে যে একটা সিকোয়েন্স সেটাকে আমরা দেখতে পাচ্ছি না। সিকোয়েন্স মানে কি? হ্যাঁ, এখন আমরা বললে হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন আমরা যেইটা বলি সেটার এগেইনস্টেই মিশেল ফুকো বলে চলে গেছে। সেটা কি? সেটা হলো আম সেটা হলো হিস্টোরিক্যাল যে ডিসকোর্স, এই ডিসকোর্সটাকে তিনি আলোচনা করেছেন। যেমন ধরো তিনি আলোচনা করেছেন যে দা রিলেশনশিপ বিটুইন নলেজ অ্যান্ড পাওয়ার। ঠিক আছে? এখন নলেজ পাওয়ার তৈরি করবে না পাওয়ার নলেজ তৈরি করে? এই জায়গাটার মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট, কোনটা ইন্ডিপেন্ডেন্ট? ঠিক আছে? এখন তোমরা কি কেউ বলতে পারো যে কোনটা নলেজ জি পাওয়ার স্যার, তৈরি এখানে করে নাকি পাওয়ার নলেজ তৈরি করে? স্যার নলেজ পাওয়ার তৈরি করে স্যার। হুম। এখন কারণ হচ্ছে এখানে স্যার নলেজ হচ্ছে স্যার ইন্ডিপেন্ডেন্ট আর পাওয়ার হচ্ছে স্যার ডিপেন্ডেন্ট। নলেজের উপর ডিপেন্ড করে পাওয়ার এগিয়ে যায়। আচ্ছা, এখন সেই জায়গা থেকে তখন আহ, এটাকে বলে এটাকে বলে মিশেল ফুকোর তখন ভিন্নধর্মী বিশ্লেষণ। ভিন্নধর্মী বিশ্লেষণ কেন? মিশেল ফুকো বলছে নলেজ এন্ড পাওয়ার, হ্যাঁ, বোথ আর ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? বোথ আর ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। কেন? কারণ নলেজ পাওয়ার তৈরি করে, আবার পাওয়ার নলেজ তৈরি করে। ঠিক আছে? ২ জায়গাতে হওয়াতে একটা হলো সাবজেক্টিফিকেশন অফ নলেজ, একটা হলো অবজেক্টিফিকেশন অফ নলেজ। এর মানে হলো যখন নলেজ সাবজেক্টিফাইড হয় অথবা নলেজ স্বতন্ত্রভাবে চলে, তখন নলেজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু নলেজ যেহেতু পাওয়ার থেকেও আবার নলেজ তৈরি হয়, তখন কিন্তু আমরা বলবো যে নলেজ আসলে তখন অবজেক্টিফাইড হয়ে যায়। দ্যাট ইজ অবজেক্টিফিকেশন অফ নলেজ। তাহলে নলেজ অবজেক্টিফাইড কিভাবে হয়? তোমরা দেখবে যে আমরা একটা স্বাভাবিক বলি যে পাওয়ারফুল যারা আগে রাজা বাদশারা ছিল, তাদের সভাসদে কিছু কবি আসতো। কবিদেরকে তখন knowledgeable বলা হতো। তো কোন কবিকে আনা হতো? যেই কবি ওই পাওয়ারকে প্রশংসা করবে। ঠিক আছে? এবং যেমন তোমরা দেখো আমাদের বাংলাদেশ দেশের হিস্ট্রিতে তোমরা দেখো যে বাংলাদেশের স্যার ইতিহাসের রাজা, নির্মলানন্দ গুণ স্যার। হ্যাঁ, আমরা আরো ইতিহাসে যাই, আরো হিস্ট্রিতে যাই। সেটা হলো যে কবিরা তখন কি করতো যে আম যে যে বাংলায় যে রাজা বাদশারা ছিল, হ্যাঁ? এবং মুসলিম শাসক বলতে আমরা যাদেরকে বলি, আম সম্রাট শাহজাহান, হ্যাঁ? সম্রাট বাবর, তারপরে ইভেন তোমার এটাকে কি বলে? যে মোগল শাসক, গিয়াসউদ্দিন হ্যাঁ, আজম শাহ, হ্যাঁ। সুলতান এখন পাওয়া এখন গেছে। যেমন আমরা বলি বাদশা আলমগীর, ঠিক আছে? এখন বাদশা আলমগীর নিয়ে কিন্তু আমরা একটা দারুণ কবিতা দেখি। এখন আমরা ওই কবিতা পড়েই কিন্তু বলি যে বাদশা তাহলে এমন ছিল। ঠিক আছে? এবং বাদশা কে শিক্ষাকে নিয়ে শিক্ষাগুরু শির, আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরু শির। সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। এখন আমরা কি জানি যে বাদশা আলমগীর কেমন ছিল, কতটুকু ছিল, কি মানের ছিল? আমরা এত কিছু জানি না। জাস্ট এই কবিতা দিয়ে আমরা একটা অ্যাজাম্পশন করি যে সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। একটা কবিতা, এই কবিতা কিভাবে আসলো? কারণ পাওয়ার প্যাট্রোনাইজ করেছে এই কবিতাকে। পাওয়ার প্যাট্রোনাইজ করেছে বলে এই কবিতা এসেছে। কিন্তু যে বাদশা আলমগীরের শাসন কার্যের সমালোচনা করেছে, তার কবিতা কিন্তু আমাদের চোখে আসে নাই। কারণ তাদের কবিতা লিখতে দেয়া হয় নাই। তাদের কবিতা তারা সাপ্রেস ছিল। তারা তারা তাদের মত প্রকাশ করতে পারে নাই। তাদেরই মত প্রকাশ করা হয়েছে যারা রাজাকে প্রশংসা করেছে। এখন আমরা সত্যি তুমি মহান উদার এই কথা বলে তখন আমরা বলি হ্যাঁ, তাহলে কত মহান উদার। কেন? কারণ সেই সময় পাওয়ার নলেজকে প্যাট্রোনাইজ করে। তাহলে পাওয়ার যদি নলেজকে প্যাট্রোনাইজ করে, তাহলে সেই নলেজ হলো অবজেক্টিফাইড নলেজ। এবার আমি তোমাদেরকে বলি ইতিহাসের আরবের জায়গাতে বলি। আরবের ইতিহাসের জায়গাতে যদি আমি বলি যে আমি একবার একটা কলাম লিখেছিলাম পত্রিকায়। সেখানে আমি লিখেছি যে আরবে বহু স্বাধীনচেতা মানুষকে হত্যা করা হয়েছে। এবং সেটা কারা করেছে? রাজতান্ত্রিক শাসকেরা। এবং রাজতান্ত্রিক শাসকেরা কি করেছে? সেটা হলো যে যারা স্বাধীনচেতা
অথবা আমরা বলি যে যারা সত্যকে প্রকাশ করার জন্য একটা দৃঢ়চিত্তের অধিকারী ছিল, দেখা দেখা গিয়েছে যে তাদেরকে নির্বাসনে পাঠানো হয়েছে এবং দেখা গেছে যে তাদের হত্যা করা হয়েছে এবং দেখা গেছে যে তোমার তোমরা দার্শনিক এটাকে বলে, তোমরা সোহরাওয়ার্দীর নাম জানো তাই না? যে এই যে সোহরাওয়ার্দী হলো বাংলাদেশের কি, তোমরা তো জানো। জি স্যার, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ, কিন্তু সোহরাওয়ার্দীর নামটার অরিজিনটা কি? সোহরাওয়ার্দীর নামটাকে তো আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখেছি, কিন্তু সোহরাওয়ার্দীর নামটা এসেছে কোত্থেকে? সোহরাওয়ার্দী হলো অ্যাকচুয়ালি আরবের একজন মুসলিম, একজন মুসলিমের নাম হলো এটাকে জ্ঞানী ব্যক্তির নাম ছিলেন সোহরাওয়ার্দী। সেই সোহরাওয়ার্দী ছিলেন দার্শনিক, ফিলোসোফার। সেই সোহরাওয়ার্দী যখন ফিলোসফি তৈরি করেছেন এবং রিলিজিয়াস ইন্টারপ্রিটেশনকে ফিলোসফিক্যালি দেখিয়েছিলেন, তখন আরবের তৎকালীন রাজা কি, শাসক কি করেছিলেন? তাকে হত্যা করেছিলেন এবং তাকে হত্যার পর দীর্ঘদিন ধরে কিন্তু দার্শনিক তৈরি হয় নাই। অনেক বছর পরে ইবনে সিনা নামক দার্শনিক এসে হাজির হয়েছে। তাহলে আমরা কি দেখি? আমাদের কাছে যে গল্প হাজির করা হয়, সেই গল্পটা কি? সেই গল্পটা হলো রাজা বাদশারা যেই নলেজ তৈরি করে দিয়ে, যেই নলেজকে প্যাট্রোনাইজ করেছে, সেই নলেজকেই আমাদের সামনে হাজির করা হয়েছে। আমরা এখন আমাদের বইতে আমরা দেখবো যে আরবের রাজা বাদশাদের অনেক প্রশংসা তোমরা দেখতে পাবে। কেন দেখতে পাবে? তো এখন যে আরবের রাজা বাদশা, সেই এখন আরবের রাজতান্ত্রিক রাজা বাদশারা কেমন ভোগ বিলাসে থাকে তোমরা দেখো। তো সুতরাং রাজা বাদশা যারা রাজতান্ত্রিক রাজা বাদশা, তারা কিন্তু যেমন ধরেন রাজতান্ত্রিক রাজা বাদশার বিরুদ্ধে ইমাম হুসাইন কেন সংগ্রাম করেছে? কারণ রাজা বাদশারা আসলে ভোগ বিলাসের মধ্য দিয়ে এবং রাজার সন্তান রাজা হবে এই ধরনের নীতিতে চলে একটা জনগণকে শাসন করেছে। সেই শাসনটা কিছুতেই স্বাধীন চেতা মানুষ মেনে নিতে পারে না। সেই জায়গা থেকে আমরা দেখি যে শাসকরা কি করে, শাসকবর্গ যাদেরকে যে নলেজকে প্যাট্রোনাইজ করেছে, যে নলেজ রাজাদের সমর্থন করে, সেই নলেজকেই অনুমোদন দিয়েছে। আর অন্য কোন নলেজ প্রতিষ্ঠিত হোক, অন্য কোন নলেজ আসুক, সেটা কিন্তু আমরা চাই না। এবং প্রত্যেক দেশেই আমরা এইটা গণহারে দেখতে পাই যে শাসক বর্গের সমালোচনা হোক, শাসক বর্গের কনস্ট্রাকটিভ সমালোচনাও কিন্তু সাধারণত শাসক বর্গ মেনে নিতে পারে না। এর মানেটা কি? এর মানে হলো নলেজ ইজ প্রডিউসড বাই দ্য পাওয়ার। ঠিক আছে? তাহলে তোমরা দেখো যে গ্লোবালিও দেখো যে আমরা আগে কি দেখতাম যে এটাকে বলে খ্রিস্টানের মধ্যে যারা এটা বলে ক্যাথলিক যারা ছিল এবং তাদের শাসন যখন ছিল, মানে তারা যখন পাওয়ারফুল ছিল, তখন বিজ্ঞানকে তারা কি করতো না, মেনে নিত না। ঠিক আছে? কেননা তারা শাসন কার্য চালানোর জন্য তাদের পাওয়ারটাকে গুরুত্ব দিতে গিয়ে তারা মনে করতো যে বিজ্ঞানের আবিষ্কারের মধ্য দিয়ে বিজ্ঞানরা একটা পাওয়ার অর্জন করে ফেলতে পারে। দ্যাট ওয়াজ পাওয়ার প্র্যাকটিস। তাহলে বিজ্ঞানের মধ্যে একটা পাওয়ার আছে। তখন তারা কি করতো? তাদেরকে বিজ্ঞানীদেরকে নিপীড়ন করতো। ঠিক আছে? একটা পর্যায়ে কি করেছে, ওই মানে তাদের খ্রিস্টান পাদ্রীদের যে ক্ষমতা, এটা দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, জ্ঞানের বিকাশের মধ্য দিয়ে। কিন্তু তোমরা দেখো যে এটাকে বলে আরবে যখন ইবনে সিনা নলেজ তৈরি করে, এবং ইবনে সিনা যেমন শুধু ইয়ে ছিল না, সায়েন্টিস্ট ছিল না, তিনি একজন ফিলোসোফার ছিলেন। এবং তার ফিলোসফির জন্য দেখা গেছে যে ইবনে সিনাকে পালিয়ে বেড়াতে হয়েছে। ঠিক আছে? কারণ তাকে গ্রেফতার করার জন্য অর্ডার করা হয়েছে। এর মানেটা কি? এর মানে হলো যে কার নলেজ প্রতিষ্ঠিত হবে সেটা পাওয়ার স্ট্রাকচার ডিটারমাইন করে দিত। এই জায়গা থেকে আমরা তখন থেকে এখন ইভেন বর্তমানে আমরা দেখি, হ্যাঁ, এবং বর্তমানে আমরা কি দেখি? বর্তমানে আমরা যেটা দেখি সেটা হলো যে ধরো ইরানে পারমাণবিক পারমাণবিক যে শক্তি, পারমাণবিক যে আবিষ্কার, সে আবিষ্কার করতে পারবে না বলে তোমার আমেরিকা, তারপরে ইসরায়েল, তারপরে তোমার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সব ঐক্যবদ্ধ হয়েছে। বলছে ইরানে পারমাণবিক যদি অস্ত্র বানানো হয় তাহলে হুমকি, বিশ্বের শান্তির জন্য হুমকি। হ্যাঁ, কিন্তু আমেরিকা পারমাণবিক অস্ত্র আছে, তোমার ইসরায়েলে তো শত শত পারমাণবিক অস্ত্র আছে,
হ্যাঁ, ব্রিটেনে আছে, ফ্রান্সে আছে, রাশিয়া আছে, সব জায়গায় আছে, কিন্তু এই দেশ হতে পারবে না। এর মানে তাহলে তখন প্রশ্নটা হলো, তাহলে প্রশ্নটা কি? তাহলে তাহলে নলেজ কি? নলেজকে অবজেক্টিফাইড করা হয়েছে। ইভেন তোমরা দেখো যে কি ইরানের বিজ্ঞানীদেরকে, পারমাণবিক বিজ্ঞানীদের মেরে ফেলা হচ্ছে। তাহলে আগে যেমন খ্রিস্টান পাদ্রীরা বিজ্ঞানীদেরকে নির্যাতন করত, এখন কি করছে? এখন আধুনিক সভ্যতা ওই বিজ্ঞানীদের নির্যাতন করছে যারা তাদের অনুগত না। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে নলেজ এমন ভাবে অবজেক্টিফাইড, যে নলেজ এমন ভাবে পাওয়ার দ্বারা নিয়ন্ত্রিত, যে পাওয়ারফুলরা নলেজকে ব্যবহার করবে এবং পাওয়ারের নিয়ন্ত্রণে থাকবে নলেজ। সেই জায়গা থেকে তোমার দেখা গেছে যে মিশেল ফুকো তখন জেনিওলজি অফ নলেজ নিয়ে আলোচনা করেছেন, এবং এক ধরনের জেনিওলজি অফ পাওয়ার। ঠিক আছে, এখন জেনিওলজি অফ পাওয়ার, জেনিওলজি মানেটা কি? আর্কিওলজি তো প্রত্নতাত্ত্বিক, ঠিক আছে, তো জেনিওলজি মানে কি? জেনিওলজি মানে হলো অ্যানসেস্ট্রাল, ঠিক আছে, এবং আমরা আমরা বলি না যে মানে এটাকে, বংশতালিকা, হ্যাঁ বংশতালিকা স্যার, বংশবৃত্তান্ত বা হ্যাঁ হ্যাঁ বংশতালিকা। হ্যাঁ। তো এখন পাওয়ারের বংশ নিয়ে, ঠিক আছে, পাওয়ারের বংশ নিয়ে তখন আলোচনা করেছেন। ঠিক আছে, আমরা বলি যে হ্যাঁ, এর জেনিওলজি অফ নলেজ মানেটা হচ্ছে যেমন আমরা আমরা কি বলি যে আচ্ছা তোমার পরিচয় কি, ঠিক আছে, তখন তুমি বলছো যে আমি অমুক বংশের, ঠিক আছে, দ্যাট ইজ জেনিওলজি। এখন তো বলা আমরা বলি যে এটাকে বলে যে ধরো মানুষের যখন বংশ থাকে তখন আমরা সেটার মধ্যে বলি যে তার পরিচয় আছে, যখন বংশ থাকে না তখন আমরা বলি যে পরিচয়হীন, ঠিক আছে। তো জেনিওলজি অফ পাওয়ার এর মানে হলো পাওয়ারের একটা পরিচয় অনুসন্ধান করেছিলেন তোমার মিশেল ফুকো। সেই পাওয়ারকে আলোচনা করতে গিয়ে মিশেল ফুকো বলছেন যে আসলে তিনি প্রেজেন্ট সিচুয়েশনটাকে বিশ্লেষণ করেছেন, এবং প্রেজেন্ট সিচুয়েশনের মধ্যে যে পাওয়ার আছে সে পাওয়ারটাকে তিনি বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণ করতে গিয়ে তিনি ক্রিটিক্যাল অ্যানালাইসিস গিয়েছেন, এবং অ্যানালাইসিসে দেখেছিলেন যে নলেজ প্রোডাকশনের সাথে পাওয়ারের একটা বিশাল সম্পর্ক রয়েছে, ঠিক আছে। সেখানে তিনি দেখেছিলেন যে যেমন আমরা বলি যে পাওয়ার নলেজ তৈরি করে, আবার নলেজ পাওয়ার তৈরি করে, ঠিক আছে। জেনিওলজি অফ পাওয়ারে তখন তিনি দেখেছিলেন যে পাওয়ারের জেনিওলজিতে হলো নলেজ, ঠিক আছে। যেমন আমরা বলি যে পাওয়ার, তোমার পাওয়ার থেকে নলেজ প্রডিউস হচ্ছে, হ্যাঁ, হিস্টোরিক্যালি আমরা এটা দেখি, হ্যাঁ। কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে তখন দেখি যে প্রেজেন্ট সিচুয়েশনে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট, মানে প্রেজেন্ট সিচুয়েশন ক্যান বি কানেক্টেড উইথ দ্য হিস্ট্রি, ঠিক আছে। সেই জায়গায় তখন তিনি আলোচনা করে বলছেন যে নলেজ যে প্রডিউস হচ্ছে, এই নলেজ প্রডিউস কিন্তু নলেজ প্রডিউস করার মধ্যে দিয়ে যারা নলেজেবল হচ্ছে তারা হয়ে গেছে আবার পাওয়ারফুল। বর্তমান সোসাইটিতে তিনি বিশ্লেষণ করে দেখেছিলেন যে এখন আমরা দেখছি যে নলেজেবলরা পাওয়ারফুল হয়ে যাচ্ছে, কিন্তু এই নলেজেবলরা যখন পাওয়ারফুল হয়ে যাচ্ছে তখন সেটার অ্যাপ্লিকেশন কি হচ্ছে সে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন নলেজ এখন আবার আলাদা পাওয়ার তৈরি করছে। তখন তিনি আবার বিশ্লেষণ করে দেখেছেন যে পাওয়ার মানেটা কি, ঠিক আছে, পাওয়ার মানিটা কি। তখন আমরা যেমন আমরা বলতাম যে পাওয়ার মানিটা কি, পাওয়ার মানিটা হচ্ছে রাষ্ট্রের এটাকে বলে প্রশাসন যাদের হাতে তারা হলো পাওয়ারফুল, হ্যাঁ। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা পাওয়ার হিসেবে দেখি, হ্যাঁ, আমরা রাষ্ট্রকে পাওয়ার হিসেবে দেখি, এবং স্টেট স্টেট রোলটাকে একটা পাওয়ার হিসেবে দেখি। আমরা যেমন দেখি যে গভর্নমেন্টের একটা রোল আছে, সেটাকে আমরা পাওয়ার দেখি। তাহলে পাওয়ারের একটা কি আছে, সেন্টার আছে, সেই সেন্টার হলো কি স্টেট, অথবা সে যেমন তোমার এটাকে কি বলে এটা জন অস্টিন, হবস, হ্যাঁ, তারা যে থিওরি দিয়েছে তারা বলছে পাওয়ার কার হাতে, পাওয়ার আছে রাজার হাতে, ঠিক আছে। যেমন আমরা এখন এতক্ষণ যে আলোচনা করেছিলাম যে পাওয়ার আছে রাজার হাতে, হ্যাঁ, অতীতে পাওয়ার ছিল রাজার হাতে, তাহলে পাওয়ারের একটা সেন্টার ছিল এখন। এবং হবস তো এটাকে কি বলে যে রাজাকে সভারেইন হিসেবে ঘোষণা করেছে,
যে রাজা হবে সভারেন, তার কথাই হবে আইন, ঠিক আছে? এবং অস্টিনও সেটাকে সাপোর্ট দিয়ে কথা লিখেছেন। তাহলে ল তৈরি করবে কে? রাজা। কারণ রাজার আছে তোমার সভারেন পাওয়ার। যেমন একজন ধর্মবিশ্বাসী কি বলে যে সভারেন পাওয়ার আছে ঈশ্বরের হাতে, ঠিক আছে? তো তারা বলছে সভারেন পাওয়ার থাকবে রাজার হাতে। এখন আমরা দেখি যে মিশেল ফুকো কি বলেছেন। মিশেল ফুকো বলছে আধুনিক জমানায় পাওয়ার রাজার হাতে কেন্দ্রীভূত না। তাহলে পাওয়ার কোথায় কেন্দ্রীভূত? পাওয়ার হলো ডিসেন্ট্রালাইজড। ডিসেন্ট্রালাইজড হয়েছে। কিভাবে হয়েছে? কারণ আধুনিক বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং পুঁজিবাদী বলি, সমাজতান্ত্রিক বলি, এই আধুনিক জমানায় আমরা দেখি প্রচুর আধুনিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। সেই আধুনিক প্রতিষ্ঠান কেন তৈরি হয়েছে? এক তৈরি হয়েছে শিক্ষার জন্য, এডুকেশনের জন্য, এবং আমরা বলি শিক্ষা মানুষকে আধুনিক করে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক বিস্তার লাভ হয়েছে এবং শিক্ষা বিস্তারে গবেষণা, শিক্ষালয় তৈরি হয়েছে, শিক্ষালয় গবেষণা গবেষণা হচ্ছে এবং গবেষণা হচ্ছে এখন শিক্ষালয়, ঠিক আছে? ফলে শিক্ষালয়গুলো ব্যাপক বিস্তৃতি লাভ করেছে এবং শিক্ষালয় আলাদা একটা প্রতিষ্ঠান হিসেবে বড় আকারে আমাদের কাছে হাজির হয়েছে। তারপরে আমরা কি দেখি? আমরা দেখি যে তোমার মানুষের রোগ ব্যাধি হচ্ছে বলে হসপিটাল অর্গানাইজেশন এবং ওয়ার্লড ওয়াইড তোমার প্রত্যেক দেশে প্রাইভেট পাবলিক হসপিটাল অর্গানাইজেশন কিন্তু একটা বড় আকার একটা অর্গানাইজেশন হিসেবে দাঁড়িয়েছে। হ্যাঁ? কারণ মানুষের ট্রিটমেন্টের জন্য হসপিটাল একটা আলাদা এন্টিটি হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে। তারপর আমরা দেখি যে ক্রাইম ক্রাইম হচ্ছে এখন ক্রিমিনালদের তো তো কি করতে হবে? ক্রিমিনালদেরকে একটা শাস্তির আওতায় আনতে হবে যাতে করে মানুষ শান্তি পেতে পারে সিকিউরিটির জন্য। তাহলে সেজন্য কি তৈরি হয়েছে? প্রিজন। হ্যাঁ? এবং সে প্রিজন আলাদা একটা ইনস্টিটিউশন, আলাদা এন্টিটি হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে। তারপর আমরা দেখি যে অনেক মানসিক রোগী তৈরি হচ্ছে। তখন তৈরি হয়েছে মেন্টাল হসপিটাল। হ্যাঁ? এবং আমরা দেখছি যে মেন্টাল হসপিটাল তৈরি হয়েছে, অ্যাসাইলাম তৈরি হয়েছে। এবং এগুলো তৈরি হওয়ার মধ্যে প্রত্যেকটা আলাদা ইনস্টিটিউশন তৈরি হয়েছে, অর্গানাইজেশন তৈরি হয়েছে। এখন এই যখন তৈরি হয়েছে তখন এখানে তখন তিনি বলেছেন যে এখন প্রত্যেকটা এন্টিটির মধ্যে, প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে আলাদা একটা পাওয়ার কিন্তু তৈরি হয়েছে। কে পাওয়ার তৈরি করেছে? তখন বলছে নলেজ। ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যেমন আলোচনা করছি নলেজ থেকে পাওয়ার হয়েছে। এখন আমরা বলছি নলেজ আবার পাওয়ার তৈরি করেছে। ঠিক আছে? কারণ একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে সেটা নলেজ ছাড়া সম্ভব হচ্ছে না। একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে সেটা কিন্তু নলেজ ছাড়া সম্ভব হচ্ছে না। পাওয়ার ছাড়া নলেজ ছাড়া সম্ভব হচ্ছে না। কিন্তু যখন একটা শিক্ষা প্রতিষ্ঠান রেগুলেট করার জন্য কি করতে হয়? একটা পাওয়ার এক্সারসাইজ করতে হয়। সে পাওয়ারটা কি? যেমন একজন চেয়ারম্যানের একটা পাওয়ার আছে। একজন ডিনের একটা পাওয়ার আছে। একটা তোমার ডিরেক্টরের একটা পাওয়ার আছে। হ্যাঁ? আর তোমার অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার আছে। তাহলে এই পাওয়ার গুলো কোত্থেকে আসলো? তখন বলছে নলেজ। হ্যাঁ? যেমন একজন চেয়ারম্যান উইথআউট নলেজ দে ক্যান নট বি চেয়ারম্যান। হ্যাঁ? এম এম এর মানে কি? তোমার নলেজ ছাড়া কেউ পজিশনে আসতে পারে না। তাহলে একটা হসপিটাল অর্গানাইজেশন কি দরকার? ডাক্তার দরকার এবং তোমার হাইলি কোয়ালিফাইড ট্রেন্ড আপ ডক্টর দরকার। ডাক্তার ছাড়া তো হসপিটাল চলবে না। তারপরে একটা প্রিজনে কি দরকার? লয়ার দরকার, কোর্ট দরকার, তারপরে বিচারের ব্যবস্থা দরকার, তোমার জাজ দরকার এবং এরা সব তোমার হায়ার নলেজেবল হতে হবে। তাহলে একটা মানসিক হসপিটাল যখন তৈরি হচ্ছে সেখানে সাইকিয়াট্রিস্ট লাগবে এবং প্রমিনেন্ট সাইকিয়াট্রিস্ট লাগবে। সুতরাং হায়ার নলেজেবল ছাড়া একটা অর্গানাইজেশন চালানো সম্ভব না। কিন্তু ফুকো তখন বলছে প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে যে পাওয়ার প্র্যাকটিস হচ্ছে সে পাওয়ার প্র্যাকটিস হচ্ছে কি দিয়ে? নলেজ দিয়ে। তাহলে একটা হলো পাওয়ার থেকে নলেজ তৈরি হয়। এখন আমরা আবার দেখেছি নলেজ থেকে পাওয়ার তৈরি হয়। কিভাবে হয়েছে? কারণ পাওয়ার যখন ডিসেন্ট্রালাইজড হয়েছে, অর্গানাইজেশন গুলো যখন আলাদা এন্টিটি হয়ে গেছে, তখন প্রত্যেক অর্গানাইজেশনে নলেজকে এপ্লাই করার মধ্য দিয়ে পাওয়ারের প্র্যাকটিস হচ্ছে। তাহলে পাওয়ার আসছে কোত্থেকে? নলেজ থেকে। তাহলে এই নলেজ কি আম আম এটাকে বলে সাবজেক্টিভ নলেজ না অবজেক্টিভ নলেজ? এই নলেজ কি মানে আমাদের জন্য ফাংশনাল নাকি ডিসফাংশনাল? ফাংশনাল হ্যাঁ? নলেজ। হ্যাঁ।
এবং এই যে দেখো আমরা কেন বলছি ফুকো কেন ইম্পর্টেন্ট, ফুকো ইম্পর্টেন্ট এই জন্য আমরা যেটা মনে করি, হ্যাঁ, তার সেই মনে করার জায়গাটা উনি ভেঙে দেন এবং এবং একজন তাত্ত্বিক এই কাজটা করেন। ক্রিটিক্যাল নলেজ মানে এটা, সেটা হলো আমরা যেটা মনে করি সে মনে করার মধ্যে আরো গভীরে যেতে হবে, সেই জায়গাটাকে বিশ্লেষণ করে ফুকো তখন হাজির করেছেন। কি হাজির করেছেন? সেটা হাজির করে দেখেছেন যে নলেজ থেকে কি তৈরি হচ্ছে। নলেজ থেকে তৈরি হচ্ছে ডিসিপ্লিন, রুলস, রেগুলেশনস, নর্মস। একটা অর্গানাইজেশন চালাতে হলে, শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হলে নর্মস লাগবে, রুলস লাগবে, রেগুলেশন লাগবে। একটা একটা একজন ক্রিমিনাল ধরতে হলেও একটা ডিসিপ্লিন আছে, যে এত ধারা, হ্যাঁ, এত ধারায় এটাকে বলে অনুচ্ছেদ ধারা মোতাবেক আমি তোমাকে অ্যারেস্ট করলাম, ঠিক আছে? তাহলে অ্যারেস্ট করার পরে তাকে কি করা হবে, এবং নিয়ম আছে যে তাকে কতদিন জেলে রাখা হবে, কতদিন তাকে আটক রাখা হবে, এবং তারপরে কখন তাকে জেরা করা হবে, কেন করা হবে, এবং জেরা রিপোর্ট গুলো কিভাবে তোমার দাখিল করা হবে, এবং এই নিয়ে কিভাবে বিচার হবে। এই সবগুলো একটা ডিসিপ্লিনারি কোড মেনটেন করে করা হবে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা বলি হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান তো ডিসিপ্লিন, শিক্ষা প্রতিষ্ঠান তো ডিসিপ্লিন ছাড়া চলে না। তারপরে এটাকে বলে একটা আদালতে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে সে আদালতও কিন্তু চলবে না। কারণ ডিসিপ্লিন আসে নলেজ থেকে, রুলস রেগুলেশন তৈরি হয় নলেজ থেকে। আমরা দেখি কনস্টিটিউশন, একটা রাষ্ট্র কি করে, রাষ্ট্র কনস্টিটিউশন তৈরি করে কি জন্য? একটা রাষ্ট্রের মধ্যে একটা জনগণের মধ্যে ডিসিপ্লিন তৈরি করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে একটা হসপিটালের মধ্যে ডিসিপ্লিন আছে, ঠিক আছে? এবং হসপিটালে কোন রোগী কোথায় ট্রিটমেন্ট পাবে, কিভাবে পাবে, হসপিটাল কোন ধরনের অবস্থা হলে তাকে হসপিটাল বেড দেওয়া হবে, কোন ধরনের অবস্থা হলে তাকে ছেড়ে দেওয়া হবে, কোন ধরনের অবস্থা হলে তাকে টেস্ট দেওয়া হবে। এর মানে কি একটা ডিসিপ্লিন মেনটেন করা হয়। কিন্তু সেই ডিসিপ্লিনের মধ্যে কি আছে? সেই ডিসিপ্লিনের মধ্যে নলেজের অ্যাপ্লিকেশন আছে। এবং আমরা সেটা ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, টেলকোট পারসনস এর জায়গা থেকে আমরা বলতে পারি যে অল আর ফাংশনাল। হ্যাঁ, কারণ অর্গানাইজেশন ফাংশন করছে বলে মানুষ সমাজে ভালোভাবে থাকতে পারছে, বা টেলকোট পারসনস এর জায়গা থেকে বলতে পারি। কিন্তু মিশেল ফুকো স্টুড এগেইনস্ট টেলকোট পারসনস। মিশেল ফুকো টেলকো পারসনস এর মতো বলেন নাই, হ্যাঁ অর্গানাইজেশন গুলো যেভাবে ইন্টার কানেক্টেড হয়ে একটা সোশ্যাল ইকুইলিব্রিয়াম তৈরি করেছেন, সেই সোশ্যাল ইকুইলিব্রিয়াম যে তৈরি করেছেন মিশেল ফুকো সেটাতে রাজি হন নাই। মিশেল ফুকো বলেছেন ডিসিপ্লিন এন্ড পানিশ। এর মানে হচ্ছে যে ডিসিপ্লিনের সাথে পানিশমেন্টের একটা সম্পর্ক আছে। এবং মোর এক্সট্রাঅর্ডিনারি পয়েন্ট ইজ দ্যাট তার বইয়ের নামই হলো ডিসিপ্লিন এন্ড পানিশ। তাহলে আগে আমরা বলতাম যে ইনডিসিপ্লিন থেকে পানিশমেন্ট হয়, ইনডিসিপ্লিন থেকে ডিসঅর্গানাইজেশন হয়, ইনডিসিপ্লিন থেকে মানুষ শাস্তি পায়। যেমন আমরা বলতাম যে রাজা আগে কি করতো? আগে রাজা বলতো কত বড় সাহস, সে আমার বিরুদ্ধে কথা বলেছে, ওকে কতল করো, হ্যাঁ, ওকে হত্যা করো। এর মানে কি? ওই যে হবসের কথা, রাজার আইনই কথাই হলো রাজার আইন। নো ডিসিপ্লিন, নো মেইনটেনেন্স অফ রুলস এন্ড রেগুলেশনস, ঠিক আছে? তাহলে অর্ডার, আঙ্গুলের ইশারাতে শাস্তি হয়ে যায়। There was no discipline, কারণ পাওয়ার ওয়াজ সেন্ট্রালাইজড। কিন্তু যখন পাওয়ার ডিসেন্ট্রালাইজড হয়েছে তখন কি হয়েছে? তখন ডিসিপ্লিন এসেছে। কারণ নলেজ আসার পরে ডিসেন্ট্রালাইজেশন হয়েছে, এবং নলেজের কারণেই এখন ডিসিপ্লিন মেনটেন করা হচ্ছে, এবং ডিসিপ্লিন মেনটেন করতে গিয়ে পানিশমেন্ট হচ্ছে। সেই পানিশমেন্টটা কি? এবার আমরা যদি বলি যে ইমাইল ডুরখেমের যে থিওরি, ইমাইল ডুরখেম কি বলেছেন? ইমেল ডুরখেম বলেছেন এডুকেশন ইজ ফাংশনাল, মডার্ন এডুকেশন ইজ মোর ফাংশনাল। কারণ এটা আমাদেরকে কি করছে, আধুনিক যে লার্নিং শিক্ষা মধ্য দিয়ে আমাদের যে স্পেশাল কোয়ালিটি সেটা তৈরি করার সুযোগ করে তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? আর ডুরখেম কি বলেছে যে আগে যে প্রি মডার্নে যে টর্চারিং করা হতো, শাস্তি দেওয়া হতো, এটা ছিল বারবারিক, হ্যাঁ, এবং এটা ছিল বর্বর। কিন্তু মডার্নিটি যেটা এনেছে, রুলস রেগুলেশন, তোমার রুলস রেগুলেশনের মধ্য দিয়ে যে প্রবেশন, প্যারোল, হ্যাঁ, এবং দেখা যেত যে সংশোধনী প্রক্রিয়া, হ্যাঁ, এবং সেটা একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনটেন করে একটা বিচারের আওতায় এনে, হ্যাঁ, তারপর তাকে শাস্তি দেওয়া হয়।
হ্যাঁ, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তখন এটাকে বলে ডুরখেম তখন বলছে যে দ্যাট ইজ মডার্ন ফরমেশন অফ দা মডার্ন ফরমেশন অফ দা এটাকে বলে জাস্টিস। তো মিশেল ফুকো কি বলেছে? মিশেল ফুকো বলছেন না, আমি এইভাবে এটাকে বিশ্বাস করি না। মিশেল ফুকো কি বলছে? মিশেল ফুকো বলছে আগে যে ক্রিমিনালকে শাস্তি দেওয়া হতো, সে ক্রিমিনালকে শাস্তি দেওয়া হতো জনসম্মুখে। তখন সবাই বলতো এটা বারবারিক, এটা 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 বর্বর এবং এটা এটা নিন্দনীয়। হ্যাঁ, কেন মানুষকে এভাবে শাস্তি দেওয়া মানে সমুচিত নয় এবং মানুষকে এভাবে শাস্তি দেওয়াটা বর্বরতা। ফলে মিশেল ফুকো তখন বলছে এর ফলে মানুষের সেন্টিমেন্টটা রাজার বিরুদ্ধে চলে যেত। মানুষকে যখন সরাসরি শাস্তি দেওয়া হতো, জনসম্মুখে শাস্তি দেওয়া হতো, তখন মানুষের ক্ষোভটা দানা বাঁধতো রাজার বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে। শাসকরা তখন প্ল্যান করেছে যে এইটা তো হতে এখন আম প্যাম প্যাম বিশেষ করে পাশ্চাত্য শাসকদের সম্পর্কে তিনি বলেছেন যে, শাসকরা তখন প্ল্যান করেছে, এখন তো এইভাবে শাস্তি দিলে তো আমাদের উপর মানুষের যে ক্রোধ বা ক্ষোভ এটা তারা বাঁধে। ফলে আমাদের টিকে থাকা মুশকিল হয়ে যায়। তাহলে মানুষকে কি করতে হবে? মানুষকে এম একটা পলিসি চেঞ্জ করতে হবে। পলিসি চেঞ্জ করে মানুষের সেন্টিমেন্টটাকে ঘুরায় দিতে হবে। তখন বলছে কিভাবে ঘুরাই দিতে হবে? ঘুরাই দিতে হবে এইজন্য যে আমরা শাস্তি দিব, কিন্তু জনসম্মুখে দিব না। কিভাবে দিব? গোপনে দিব, আড়ালে দিব। এবং সেই আড়ালেরটা কিভাবে হবে? সেই আড়ালটা হবে ডিসিপ্লিনের নামে, রুলস এর নামে, রেগুলেশন এর নামে। তখন বলা হবে দেয়ার ওয়াজ জাস্টিস। ঠিক আছে? তাহলে ইন দ্য নেম অফ জাস্টিস আগে আগে শাস্তি দেওয়া হতো প্রকাশ্যে, এখন শাস্তি দেওয়া হবে গোপনে। কিন্তু শাস্তিটা কতটুক গোপনে আর কতটুক প্রকাশ্যে সেটা কিন্তু হাইড করা হতো। প্রকাশ্যটা মানুষ জেনে যেত যে বিচারে আল্টিমেটলি এটাই রায় হয়েছে। সুতরাং যেটা রায় হয়েছে সে রায়ের পরে যে শাস্তিটা সেটাই মানুষ দেখতে পেত বা বুঝতে পারত। কিন্তু তার আগে ডিসিপ্লিনের নামে যে শাস্তির যে কতগুলো মার প্যাচ আছে সেই মার প্যাচ গুলো আর মানুষ বুঝবে না। ফলে মানুষের আর শাসকের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধবে না। তাহলে কি এটার জন্য কি করতে হবে? পাওয়ারটাকে দিতে হবে কার কাছে? প্রিজনের কাছে। তাহলে পাওয়ারটাকে যখন পাওয়ারটা আগে ছিল অনলি রাজার হাতে কেন্দ্রীভূত, এখন পাওয়ারটা যদি প্রিজনের হাতে দেওয়া হয় তাহলে প্রিজনের যারা দায়িত্বশীল, হ্যাঁ, এবং প্রিজনের মধ্যে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে যে পাওয়ারটা দেওয়া হলে তাহলে রাজা কিন্তু আলাদা বহাল তবিয়তে থাকে। তখন আমরা বলবো এই আগে আগে মানুষের ক্ষোভ প্রকাশ হতো রাজার বিরুদ্ধে, এখন যদি মানুষের ক্ষোভ প্রকাশও হয় তখন বলে যে এই লয়ারের দোষ, তখন বলবে যে লয়ার টাকা খেয়েছে, তখন বলবে যে তোমার এই যে জাজের মধ্যে প্রবলেম আছে, জাজ করাপ্টেড। ঠিক আছে? ফলে কি হয়ে গেছে? মানুষের ক্ষোভ আর এক কেন্দ্রিক থাকে না, মানুষের ক্ষোভ তখন মানে মাল্টিফেসিটেড হয়ে যায়, মানে এটাকে বলে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্নতাই শাসককে টিকে রাখার একটা সুযোগ তৈরি করে দেয়। এরপর ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, হ্যাঁ, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হ্যাজ এ পাওয়ার টু সাস্টেইন দ্য পাওয়ারফুল কিং। ঠিক আছে? দ্যাট ইজ দ্য থিওরি অফ মিশেল ফুকো। তাহলে মিশেল ফুকোর কথাটা হলো যে এম, এই 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 যে তোমার এটাকে বলে পাওয়ার যে ডিসেন্ট্রালাইজড হয়েছে, ঠিক আছে, এটার বংশটা হলো ওই সেন্টার। কিন্তু এটাকে আমরা সন্তানগুলো এখন কোথায় কোথায় আছে? তোমার সন্তানরা এখন শিক্ষা প্রতিষ্ঠানের নামে আছে, সন্তানরা এখন হসপিটালের নামে আছে, সন্তানরা এখন প্রত্যেকটা কারাগারে আছে, প্রিজনে আছে। প্রত্যেকে সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে আলাদা আলাদা ভাবে মানে কাজ করছে। ঠিক আছে? তাহলে এই জায়গাটা তখন কিভাবে হয়েছে? নলেজের মাধ্যমে এবং ডিসিপ্লিন তৈরি করে। তাহলে তখন বলছে যে মিশেল ফুকো বলছে যে প্রিজনাররা প্রিজনাররা যে টর্চার্ড হচ্ছে, আগে যে টর্চার্ড হতো প্রিজনাররা, আগে হতো আগে যে ক্রিমিনালরা টর্চার হতো, মানে ভিকটিম হতো, সেটা কিন্তু আমাদের কাছে এটাকে বলে বোধগম্য ছিল বা বোঝা যেত। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো আম আমাদের কাছে অনেক কিছু আড়ালে থেকে যায়। দেখো মিশেল ফুকো কি বলেছে?
the new system of rules more regular, more effective, more constant to punish better, to insert the power to punish more deeply into the social body. তাহলে কি বলেছে? the new system of rules. তাহলে আগে শাস্তি দেওয়া হতো মানে নির্দেশনায় এবং উইদাউট রুলস। এখন শাস্তি দেওয়া হচ্ছে ইউজিং নিউ সিস্টেম অফ রুলস, মোর রেগুলার, এটা এখন রেগুলারাইজড হয়েছে, মোর ইফেক্টিভ, এটা এখন খুবই ইফেক্টিভ হচ্ছে, কাজে দিচ্ছে ভালো, মোর কনস্ট্যান্ট, হ্যাঁ, এবং অনেক বেশি স্থায়ী, ঠিক আছে। টু পানিশ বেটার বলছে বেশি ভালো পানিশ দেওয়ার জন্য এটাই বড় আরো বেশি মানে ভালো পদ্ধতি। টু ইনসার্ট দ্য পাওয়ার টু পানিশ মোর ডিপলি ইনটু দ্য সোশ্যাল বডি। তাহলে এখন পানিশমেন্টটা কোথায় হচ্ছে? ইজ ইট সারপ্রাইজিং দ্যাট, এটা কি বিস্ময়কর নয়? ইজ ইট সারপ্রাইজিং দ্যাট prisons resemble factories, schools, barracks, hospitals, with all resembles prisons. Discipline is transported from the penal institution to the entire social body. কি বুঝেছো বলো তো? মানে ডিসিপ্লিনের নামে স্যার প্রত্যেকটা প্রতিষ্ঠানে স্যার পাওয়ারকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে এবং পানিশ মানে প্রিজনের মতো অবস্থা করে ফেলছে। স্কুল, কলেজ, ব্র্যাক, হসপিটাল, মানে রাষ্ট্রের যে একটা ব্যবস্থা থাকে প্রিজন সিস্টেমটা, রাষ্ট্রের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ওইটাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে পাওয়ারটাকে। তাহলে দেখো তার সরাসরি কথা আমি কোট করে নিয়ে এসেছি। ইজ ইট সারপ্রাইজিং দ্যাট প্রিজনস রিজেম্বল ফ্যাক্টরিজ, প্রিজন গুলো হলো কিসের মতো? ফ্যাক্টরির মতো, স্কুলের মতো, ব্যারাকের মতো, হসপিটালের মতো। হ্যাঁ, প্রিজনার সে এখন বলছে আমি অসুস্থ, ঠিক আছে, তাকে হসপিটাল ট্রিটমেন্ট করাও, হ্যাঁ, পানিশমেন্ট দিচ্ছে। হ্যাঁ, এখন এটাকে বলে কিসের মধ্যে, এটাকে কি বলে মানে নামটাই তো ভুলে গেলাম। যখন প্রথম ট্রায়ালে নিয়ে আসা হয়, ট্রায়ালের আগে এটাকে কি বলে, জেরা করা হয় যে কাস্টডিতে নিয়ে এফআইআর স্যার, হ্যাঁ প্রথমে এফআইআর করে, এফআইআর, হ্যাঁ হ্যাঁ, এফআইআর আছে, আরেকটা আছে যেটা হলো বলে রিমান্ড, ঠিক আছে। তো রিমান্ডের যে কথাটা বলা হচ্ছে, রিমান্ডটা কি? অ্যাকচুয়ালি রিমান্ড ইজ দ্য মডার্ন রুল অফ পানিশমেন্ট। রিমান্ড মানে কি? রিমান্ড মানে শাস্তিটা দিয়ে দাও আগেই, ঠিক আছে। এখন আমাদের কাছে একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, রিমান্ড। হ্যাঁ, তাহলে রিমান্ডে নেওয়া হয়েছে বলে কেন? তথ্য নেওয়ার জন্য। কিন্তু তথ্য নেওয়ার জন্য যদি হয়, দেখা যাচ্ছে যে ওই তথ্য নিতে গিয়ে তাকে প্রচুর পানিশমেন্ট দেওয়া হচ্ছে, উইদাউট ট্রায়াল, উইদাউট বিচার ছাড়াই আগে শাস্তি দিয়ে বলা হচ্ছে। আমাদের সামনে বলা হচ্ছে আমরা রিমান্ডে, আমরা আদালতে হাজির করা হচ্ছে অমুক ক্রিমিনালকে, আচ্ছা, বা তখন বলা হচ্ছে তাকে 10 দিনের জন্য তোমার রিমান্ড মঞ্জুর করার আবেদন করছি। হ্যাঁ, তখন আবার জজ বলছে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। তখন পত্রিকায় আসে, মিডিয়াতে আসে, আমরা বলছি দেখছো রুলস রেগুলেশন কি সুন্দর করে চলছে, 10 দিনের চাইছে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, যদি কোনো তথ্য পায় দেখা যাক কি হয়। কিন্তু ওই 7 দিনের রিমান্ড মানে পানিশমেন্ট। আবার বলছে আবার অ্যাপ্লাই করা হলো রিমান্ডের জন্য, ঠিক আছে, রিমান্ডের জন্য আবার অ্যাপ্লাই করা হলো, বলে তথ্য ঠিক মতো পাই নাই, আবার অ্যাপ্লাই করা হলো। তো ঠিক আছে, আবার অ্যাপ্লাই করা, আবার 5 দিনের রিমান্ড দেওয়া হলো। এই যে পলিসি গুলো, এই পলিসি মানেটা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া। তারপর রিমান্ডে মেরে শাস্তি দিয়েছে, তারপরে বলছে যে ও বলছে মানে সে অসুস্থ হয়ে গেছে, সে আহত হয়ে গেছে, তার ইনজুর্ড হয়ে গেছে, ঠিক আছে, ডাক্তার আছে, হসপিটাল আছে, ডাক্তার আছে, হসপিটাল তোমার ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করে, তারপর আবার তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে আমরা দেখি ইভেন যাকে এটাকে বলে প্রিজনে রাখা হয়েছে, হ্যাঁ, সেই প্রিজনের মধ্যে তাকে এমন ভাবে রেগুলেট করা হচ্ছে অ্যাজ লাইক এ ফ্যাক্টরি, ঠিক আছে। তুমি দেখবে যে
গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিতে যারা জব করে তাদেরকে কি করতে হয়, সমস্ত রুলস রেগুলেশন সব মেনটেন করতে হয়। এবং ফ্যাক্টরি গুলো এই যে হুইচ অল রিজেম্বলস প্রিজন, আবার সবগুলো এই যে স্কুল, মানে ফ্যাক্টরিজ, ব্যারাক, হসপিটাল, তখন বলছে সব আবার প্রিজনের মতো। কিভাবে? তুমি তোমার এটাকে কি বলে যে গার্মেন্টস ওয়ার্কার যারা, তাদের সাথে কথা বলে দেখো, হ্যাঁ? এবং তুমি দেখবে তুমি একটু গার্মেন্টস এ দাঁড়িয়ে দেখো যে গার্মেন্টস ওয়ার্কার ফিমেল, সে তার সন্তানের সাথে জানালার মানে মানে জানলা দিয়ে ভালো করে দেখা যায় না, একটা ফাঁক আছে, একদম মনে হয় যেন কারাগার। সেখান থেকে দাঁড়িয়ে তোমার সন্তানের সাথে নিয়ে কথা বলছে, সন্তান নিচে দাঁড়িয়ে আছে, একদম মনে হয় যেন কারাগার, তাকে বের হতেও দিচ্ছে না। ঠিক আছে? কারণ কারণ এটা প্রিজন, ইউ আর অ্যারেস্টেড। কি জন্য? তুমি এখানে প্রিজনের মতো এখানে কাজ করবে, এবং প্রিজনে সশ্রম কারাদণ্ড যেটাকে আমরা বলি। এখন এই যে তোমার ফ্যাক্টরিতে যে শ্রমিকরা কাজ করে, এটা হলো সশ্রম কারাদণ্ডের মতো, যে তুমি শ্রমিক এর মানে তুমি অপরাধী, তুমি শ্রমিক মানে ইউ আর ক্রিমিনাল। ক্রিমিনাল মানে হচ্ছে যে আইনগত ক্রিমিনাল না, এটা হলো হিডেন ক্রিমিনাল। হিডেন মানে হচ্ছে যে তুমি শ্রমিক, সুতরাং তুমি ক্রিমিনাল, তুমি ধনী, তুমি ক্রিমিনাল না। তাহলে তুমি যেহেতু শ্রমিক, তুমি ক্রিমিনাল, তুমি ক্রিমিনালের মতো সশ্রম কারাদণ্ডে থাকবে। এখানে সকাল থেকে রাত 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত কাজ করবে, ওভারটাইম নাম দিয়ে একটা ওভারটাইম মানে কি একটা সিস্টেমে ফেলে দেওয়া হয়েছে ওভারটাইম, আসলে এটা সশ্রম কারাদণ্ড। ঠিক আছে? তারপরে তার সংসার নাই, তার জগৎ নাই, তার কিচ্ছু নাই। ঠিক আছে? এবং তার ছুটি নাই, এবং তার এটা সন্তান সম্ভব হলে তাকে চাকরিচ্যুত করা হয়, অথবা সন্তান সম্ভব হলে তার সেটার কোনো বেনিফিট নাই, এবং তাকে ইচ্ছা মতো রেগুলেট করা হয়। 8টার মধ্যে তাকে অফিসে আসতে হবে, 8টার ভিতরে যদি সে না আসে তাহলে তাকে লাল কালির দাগ দেওয়া হয়। এর স্যার মানে তো স্যার এই হিসেবে তো পৃথিবী পুরোটাই কারাগার হয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গাটা হচ্ছে এখন ডিসিপ্লিনের নামে। ঠিক আছে? হচ্ছে তো এখন ডিসিপ্লিনের নামে। ইভেন তোমার জি স্যার। ইভেন তোমরা দেখো যে হসপিটালে নারীর পুরুষের বডি, এই বডি গুলো হয়ে গেছে কি? বডি গুলো হয়ে গেছে আমাদের এক্সামিনেশনের একটা তোমার কি এক্সামিনেশনের একটা তোমার এটাকে বলে কি করা, যে নিয়ন্ত্রণের, অবজেক্টিফাই করার একটা তোমার সিস্টেম, সিস্টেমেটিক ওয়েতে একটা এটাকে বলে তোমার রেগুলেট করা। এবার প্যাশেন্টস মানে কি? What is the idea of patients? Patient is as like as criminal. Criminal মানে কি? Criminal মানে they are deviant. They are deviant. Working class মানে কি? They are deviant. যে deviant মানে কি? তারা অভিজাত না। এবং as like as প্ল্যাটনিক যে থিওরি, যে যারা অভিজাত তারা নাগরিক, যারা অভিজাত নয় তারা নাগরিক নয়। ঠিক আছে? কিন্তু আধুনিক সিস্টেম বলছে না, সবাই নাগরিক। কিন্তু অ্যাপ্লিকেশনে আগের জায়গায় প্ল্যাটো যেটা বলছে, অভিজাতরা নাগরিক, যারা শ্রমিক তারা নাগরিক না। কিন্তু সেই কথাটাই রেখে দিয়েছে। কিভাবে রেখে দিয়েছে? ভার্বালি না, প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি বলছে হ্যাঁ, তোমার ভোট দিতে পারবে সবাই, কারণ সবাই নাগরিক। কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে যারা শ্রমিক তারা হলো কি? শ্রমিকরা হলো তোমার ক্রিমিনালের মতো ডেভিয়েন্ট, আর যারা পেশেন্ট তারা হলো ডেভিয়েন্ট। তুমি সরকারি হসপিটালে যাবে, তোমাকে পাত্তাই দিবে না, তোমাকে বলবে আপনি এখানে মানে জায়গা নাই, আপনি ওখানে হসপিটালের বারিন্দার মধ্যে বসে থাকেন, যখন ডাক্তার আসবে তখন। ডাক্তার কখন আসবে জানি না, আপনি অপেক্ষা করেন। ঠিক আছে? তারপরে সেখানে আবার তখন দেখা যায় ট্রিটমেন্ট পাচ্ছে না, তখন তারা প্রাইভেট হসপিটালে যাচ্ছে। যখন প্রাইভেট পাবলিক হসপিটালে যাচ্ছে তখন গরিব মানুষরা যাচ্ছে, এন্ড গরিব মানুষ যখন যাচ্ছে তখন ডাক্তার তো প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট দিচ্ছে, ও তার স্টুডেন্ট যে ইন্টার্নি করে আসছে তাকে বলছে ওর সেবা করো। ওই গরিব আসছে, ওর সেবা করো। সেবা মানে কি? ইন্টার্নি মানে কি? ইন্টার্নি মানে হলো সে শিখবে। তাহলে সে কার সেবা করছে? একজন গরিবের। কেন শিখবে? তাহলে গরিবকে শিখে যে রেজাল্টটা পাবে, সেই রেজাল্টটা দেখবে যে গরিবের উপর যে আমি ট্রিটমেন্ট করলাম এটা কতটুকু ইফেক্টিভ হয়েছে, এক্সামিনেশনটা কেমন হয়েছে। তখন বলছে হ্যাঁ ভালো, বা না প্রবলেম আছে, তখন এটাকে এক্সামাইন করা হয়। এর মানেটা হচ্ছে কি? এর মানেটা হচ্ছে যে হসপিটালে মানুষের পেশেন্টের বডিটাকে তোমার এক্সামিনেশনের জন্য রাখা হয়েছে, এবং কোন বডি? তোমার গরিবের বডি। তাহলে গরিবের বডি হলো গিনিপিগের মতো, যে যাকে আমরা মানে ট্রায়াল হিসেবে দেখতে পারি, যে দেখি আসলে আমার স্টুডেন্ট সেটা চিকিৎসা করে দেখবে যে আসলে কতটুকু সাকসেস হয়েছে।
তাহলে হসপিটালে আমাদের বডি হয়ে গেছে তোমার তোমার অবজেক্টিফাইড, মানে বডি, আমাদের দেহ দেহ হয়ে গেছে কেন্দ্র, আমাদের উপর পাওয়ার প্র্যাকটিস করার কেন্দ্র হয়ে গেছে দেহ। ক্রিমিনালের জন্য দেহ, ক্রিমিনাল ক্রিমিনালের দেহকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হচ্ছে কৌশলে। তারপরে তোমার এটাকে বলে মানে ফ্যাক্টরিতে শ্রমিকের দেহকে তোমার কি করা হচ্ছে, খাটানো হচ্ছে ইচ্ছা মতো, এবং সেটাকে দেহকে তোমার পাওয়ার প্র্যাকটিস করে ডিসিপ্লিনের নামে কি করা হচ্ছে, অবজেক্টিফাই করা হচ্ছে, অধীনস্থ করে রাখা হয়েছে। আর আমাদের হসপিটালে পেশেন্টের দেহকে অবজেক্টিফাইড করা হয়েছে কিসের নামে? ইন দ্য নেম অফ সার্ভিস, ইন দ্য নেম অফ ট্রিটমেন্ট। বলছে তুমি হসপিটালে যাচ্ছ, বলছে যে আমি 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 কি করব, আমি কোন ডাক্তার দেখাবো, হ্যাঁ অমুক ডাক্তার দেখান, ঠিক আছে, তারপরে বসেন, সিরিয়াল দেন, তারপরে তোমার ফি কত, এত টাকা, তোমার ফি হলো তোমার তুমি কোন ক্লাসের এটাও দেখার দরকার নাই, ফি নির্ধারিত, আচ্ছা ঠিক আছে, ফি দিলাম। তারপরে বলছে ডাক্তার বলছে কি হয়েছে আপনার বলেন, বলার বলো, তারপর টেস্ট দেন, হ্যাঁ, এবং টেস্ট 7-8টা দিয়ে থাকে, এবং 7-8টা টেস্ট দিয়ে তারপর বলছে আগে টেস্ট দেন, তারপর আমরা দেখি। এই টাকাটাকে তোমার মিশেল ফুকো কি বলেছে, মিশেল ফুকো বলছে যে দ্যাট ইজ মাইক্রোফিজিক্স অফ পাওয়ার, মাইক্রোফিজিক্স অফ পাওয়ার। এই মাইক্রোফিজিক্স অফ পাওয়ারের মধ্যে বলছে ইনস্ট্রুমেন্টস অফ ডিসিপ্লিনারি পাওয়ার। তাহলে ডিসিপ্লিনারি পাওয়ারের 3টা ইনস্ট্রুমেন্ট আছে। তখন বলছে যে পাওয়ার প্র্যাকটিস যে করছে কিসের নামে, ডিসিপ্লিনের নামে। এন্ড ডিসিপ্লিনারি, তখন এটাকে নাম দিয়েছে তুমি মিশেল ফুকো ডিসিপ্লিনারি পাওয়ার। এই ডিসিপ্লিনারি পাওয়ারের ইনস্ট্রুমেন্ট কয়টা? 3টা। ফার্স্ট, হায়ারার্কিক্যাল অবজারভেশন। তাহলে পাওয়ার প্র্যাকটিস এখন কিভাবে করছে, বলছে হায়ারার্কিক্যাল অবজারভেশন। তাহলে অবজারভেশন করা হচ্ছে, ফার্স্ট হলো অবজারভেশন। অবজারভেশনটা কি? অবজারভেশনটা হবে হায়ারার্কিক্যাল, ঠিক আছে। প্রথমে তুমি যাবে, যাবার পরে সেখানে কম্পাউন্ডার আছে, কম্পাউন্ডার বলবে তো আপনাকে বা ওখানে ডেস্ক আছে, আপনি কোন রোগী দেখাতে চান, হ্যাঁ কোন কি রোগ আপনার, ঠিক আছে, স্পেশালিস্ট ওই ডাক্তারের কাছে যান, এত সময় দেখা হবে, হ্যাঁ আচ্ছা। তারপরে ডাক্তার এখন বলছে, দেখে ডাক্তার বলছে যে ঠিক আছে, আপনাকে এখন অবজারভেশনে রাখা হলো, কারণ আপনারা অনেকগুলো টেস্ট করতে হবে, ঠিক আছে। এবং টেস্ট যে করতে বলা হয়েছে দ্যাট ইজ অবজারভেশন, হায়ারার্কিক্যাল অবজারভেশন। এখন এই অবজারভেশনের টেস্ট গুলো যখন আসলো, তখন কি করা হলো, তো টেস্টের পরে নরমালাইজিং জাজমেন্ট। এবার তোমার জাজমেন্টকে নরমালাইজ করা হচ্ছে, নরমালাইজ করে বলা হচ্ছে, টেস্ট রিপোর্টে বলছে আপনার এই হয়েছে, সুতরাং আপনাকে কি করতে হবে, আপনাকে হয় হসপিটালাইজ করতে হবে, অথবা তোমার এই মেডিসিন খেতে হবে। এখন আমরা কিছু বলতে পারবো? আমরা তখন বলছি উই হ্যাভ নো পাওয়ার টু টক এনিথিং। এর মানেটা কি? আমরা কিছু বলতে পারি না কেন? কারণ উই হ্যাভ নো নলেজ। কারণ as we have no knowledge we have no power। আমরা কি বলছি, ডাক্তার যদি তার ডিসিপ্লিনারি পাওয়ারটাকে মেনটেন করতে গিয়ে কোনো আমাদেরকে অধীনস্থ করার পলিসি করে, আমরা কিন্তু ধরতে পারছি না, ধরতে পারলেও বলতে পারছি না, কারণ উই হ্যাভ নো নলেজ। যেমন টেস্ট একটা দিলেও চলে, কিন্তু ডাক্তার চায় 5টা টেস্ট দিল, কিন্তু আমি তো বলতে পারছি না, আমি কি বলতে পারবো? কারণ আই হ্যাভ নো নলেজ। এর মানে কি, উইদাউট নলেজ আই ফিল আই এম পাওয়ারলেস। as they have power they can practice disciplinary power। তাহলে সেই ডিসিপ্লিনারি পাওয়ার কারণ, এর মানে ডাক্তার তখন তার ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার ব্যবহার করছে না, হায়ারার্কিক্যাল পাওয়ার, হায়ারার্কিক্যাল অবজারভেশনে আছে। কারণ ডাক্তার ইন্ডিপেন্ডেন্টলিও কিন্তু পাওয়ার প্র্যাকটিস করতে পারছে না, কারণ ইট ইজ অর্গানাইজড বাই দ্য হসপিটাল ম্যানেজমেন্ট। সুতরাং ডাক্তার ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার ব্যবহার করতে পারছে না, কারণ ডাক্তারকে আবার মেনে নিতে হচ্ছে কি, তোমার ম্যানেজমেন্টের যে অথরিটির যে পাওয়ার, অথবা হসপিটালে যে তোমার চেয়ারম্যান অথবা ট্রাস্টি বডি বা ডিরেক্টর, তাদের নির্দেশনা, তাদের পলিসি, সেগুলো ডাক্তারকেও মানতে হয়। ফলে যেটা করা হয়েছে একটা নরমালাইজিং জাজমেন্ট। এখন নরমালাইজিং জাজমেন্ট মানেটা কি? নরমালাইজিং জাজমেন্ট মানেটা হচ্ছে যে একটা এটাকে বলে নরমালাইজিং জাজমেন্ট করা হচ্ছে কিভাবে, অনেকগুলো এটাকে বলে
তোমার কোথায় জানি দাঁড়াও, এই নরমালাইজিং জাজমেন্ট করা হচ্ছে কিভাবে? নরমালাইজিং জাজমেন্ট করা হচ্ছে তোমার আচ্ছা, আমি বইয়ের পাতাটা, বইয়ের লেখাটা তোমার কাছে পাঠাবো, আর্টিকেলটা, তার ফুকুর ডিরেক্ট লেখাটা। তো সেখানে এই যে তোমার এখানে লেখা আছে এক্সামিনেশন, তো তার আগে আরো দুটো আছে। সেটা হলো তোমার দেখিয়েছে, একটা হলো হায়ারার্কিক্যাল অবজারভেশন, নরমালাইজিং জাজমেন্ট। আচ্ছা, নরমালাইজিং জাজমেন্ট কিভাবে করা হয়? নরমালাইজিং জাজমেন্টটা হলো যে একটা হলো রিপোর্ট দিয়ে, একটা হলো এটাকে বলে নর্মস দিয়ে, রুলস দিয়ে, রেগুলেশন দিয়ে, তোমার রেগুলেটরি মেকানিজম দিয়ে। যেমন ধরো আমরা আমরা কাকে বলি আমরা ভালো ছাত্র বা ভদ্র ছাত্র? যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক যা বলবে সব শুনে নেবে, সব মানবে এবং ডিসিপ্লিন মানবে, টাইম মেনটেন করবে, ক্লাসে থাকবে, ক্লাসে কোনো কথা বলবে না। হ্যাঁ, তারপরে সে শিক্ষক যাহা বলবে তাহা তোমার বিনা বাক্যে, সে বিনা প্রশ্নে সে মেনে নেবে। তখন আমরা বলি হি অর শি ইজ পলাইট, দ্যাট ইজ নরমালাইজিং জাজমেন্ট। একটা অফিসে, একটা ব্যুরোক্রেসিতে বা একটা একটা মানে ধরো একটা হসপিটালে, আমরা আমরা কোন নার্সকে ভালো বলা হয় হসপিটালে? যেই নার্স তোমার তোমার ডাক্তারের কথা জি জি স্যার, হ্যাঁ, এবং যে তোমার প্রতিষ্ঠান অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলছে সেটাতে জি স্যার বলবে। হ্যাঁ, এর মানে নম্রতা, ভদ্রতা, হ্যাঁ, বলার স্টাইল, কথা বলার স্টাইল, সবকিছু কিন্তু একটা অবজারভেশনের মধ্যে আছে। এর মানে all of the all of the behaviors, all of the speaking, all of the manners, all of the languages, হ্যাঁ, আমরা how much we are following, হ্যাঁ, how much we behave, হ্যাঁ। তো এর মানেটা হচ্ছে যে যে আমাদের দেখা যাচ্ছে যে র্যাঙ্কিং এবং গ্রেডিং ডিস্ট্রিবিউশন হয় কিভাবে? যে দেখা যাচ্ছে যে how much skill, how much এটা বলে how much efficient they are, অথবা how can they behave, হ্যাঁ, softly, humbly। এর মানে তো হচ্ছে যে যে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ র‍্যাঙ্ক এবং গ্রেডের কথা এই জন্য বলছে। তখন এই নরমালাইজিং জাজমেন্ট মানেটা হচ্ছে যে এখানে যোগ্য, এখানে ফিট, এ খুব ভালো, এ খুব আদর্শবান, হ্যাঁ, ঠিক আছে, এইভাবে প্রতিষ্ঠানে একটা নরমালাইজিং জাজমেন্ট করে। ঠিক আছে, এখন যদি এই নরমালাইজিং জাজমেন্টকে যে ভায়োলেট করে, অথবা যে নর্মস, রুলস, রেগুলেশন এটাকে ভায়োলেট করবে, তখন তাকে দেওয়া হচ্ছে ডিসিপ্লিনারি পেনাল্টি। ডিসিপ্লিনারি পেনাল্টি মানে কি? এখন আমরা বলি ডিসিপ্লিনারি পেনাল্টি, যেমন হিউমিলিয়েশন। এবং নরমালাইজিং জাজমেন্ট হয় ড্রেস কোড দিয়েও। নরমালাইজিং জাস্টিস হয় মানে সেক্সুয়াল বিহেভিয়ার দিয়েও। ঠিক আছে, তাহলে নরমালাইজিং জাজমেন্ট করা হচ্ছে আচার আচরণ দিয়ে, কর্ম দিয়ে, স্কিল দিয়ে। কিন্তু যদি সেটা ভায়োলেট করা হয় তখন আমরা ডিসিপ্লিনারি পেনাল্টি তখন তৈরি করা হয়। আর ডিসিপ্লিনারি পেনাল্টি তৈরি করা হয় কিভাবে? থ্রু ডিপ্রিভেশন। যেমন ধরো বসের কথার সাথে আর্গু করে, আমি নেগেটিভ জায়গায় যাচ্ছি না, আমি বলছি না যে অন্যায় বললে সে শাস্তি পাবে না, আমি সেই জায়গায় বলছি না। আমি বলছি যে যে একটা জিনিস হলো প্র্যাকটিস করা। যেমন আমরা বলি আমরা কেন এত তোষামোদী চলে? কারণ সবাই কারণ উপরের বস যারা তারা চায় প্রশংসা করা হোক। দ্যাট ইজ নরমালাইজিং জাজমেন্ট। নরমালাইজিং জাজমেন্ট হলো যে তোষামোদকারী তার 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 প্রমোশন হয়। তোষামোদকারী প্রমোশন কেন হয়? কারণ তাকে নরমালাইজিং জাজমেন্টে নিয়ে আসা হয় আফটার অবজারভেশন, যে সে তো খুব অনুগত বান্দা। ঠিক আছে, তাহলে সে তো খুব অনুগত, দ্যাট ইজ নরমালাইজিং জাজমেন্ট। কিন্তু মানুষ ইন্ডিপেন্ডেন্টলি একটা কথা ইন্ডিপেন্ডেন্টলি সে তার বসের সাথে আর্গু করতে পারবে না।
হতে পারে সে তার চাইতে হায়ার অথরিটিতে আছে, কিন্তু এমন ভাবে সিস্টেমটাকে এমন ভাবে করা হয়েছে যে তার হায়ার অথরিটিকে আর্গু করাকে আমরা মনে করি অভদ্রতা। যেমন ছাত্র, শিক্ষক একটা কথা বলেছে, কিন্তু শিক্ষক একটা কথা বলছে, সেটাকে কি প্রশ্ন করতে পারবে না ছাত্র? ছাত্র যদি শোনো, ছাত্র যদি প্রশ্ন করে যে স্যার আপনি যে বলছেন যে আসলে আমার কাছে এই জায়গায় একটা আলাদা একটা আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্টের জায়গাটা হলো যে আমি মনে করি যে এটাকে বলে এই ডিসিপ্লিনের দরকার আছে। এখন ধরো আমি ফুকুর থিওরি দিয়ে বললাম যে এই ডিসিপ্লিন খুবই মানে আমাদের জন্য খুবই ডিসফাংশনাল হচ্ছে, বা আমি বলছি পাওয়ার প্র্যাকটিস করে ডিসফাংশনাল করা হচ্ছে। তো এখন একজন স্টুডেন্ট যদি বলে স্যার আমার একটা আর্গুমেন্ট আছে যে ডিসিপ্লিনের ছাড়া তো চলবে না, ডিসিপ্লিনের দরকার আছে। তখন আমি যদি বলি যে না, স্টুডেন্টটা আমার সাথে আর্গু করলো, ছেলেটা ভালো না, এই যে আমি বলছি ছেলেটা ভালো না, দ্যাট ইজ নরমালাইজিং জাজমেন্ট, এবং এখানে এই যে ভালো না বলে আমি কিন্তু তাকে ডেভিয়েন্ট করছি, এবং আমি তাকে ডিসিপ্লিনারি পানিশমেন্ট দিচ্ছি, ডিসিপ্লিনারি পেনাল্টি করছি। প্রথম হলো আমি রুট ল্যাঙ্গুয়েজ তাকে ব্যবহার করছি। হ্যাঁ, বসো, ধরো একটা ধমক দিয়ে বললাম বসো, দ্যাট ইজ ডিসিপ্লিনারি পেনাল্টি। আবার হয়তো আমার তার উপর একটা রাগ উঠে গেছে, হয়তো বা যদি আমি সেই ধরনের পার্সন হই, নেগেটিভ পার্সন হই, বা তখন আমি যদি এটাকে রাগের ছলে নিই, দেখ আমার সাথে আর্গু করেছে, তখন আমি হয়তো তাকে নম্বরও কমাই দিতে পারি। ঠিক আছে, তাহলে এর মানেটা কি? দ্যাট ইজ ডিসিপ্লিনারি পেনাল্টি। কিন্তু এটা কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না যে আমি তাকে নম্বর কেন কমাই দিই। কেউ প্রমাণ করতে পারবে না, কিন্তু ডিসিপ্লিনারি পেনাল্টি কিন্তু হচ্ছে। কারণ ডিসিপ্লিনটা কি? ডিসিপ্লিনটা হলো তোমার শিক্ষকের সাথে তোমার নমো হতে হবে। হ্যাঁ, শিক্ষকের সাথে অবশ্যই ভদ্র ব্যবহার করতে হবে। ভদ্র মানে কি? লিঙ্গুইস্টিক্যালি ভদ্র হতে হবে, ল্যাঙ্গুয়েজটা হবে সাবলীল, অভদ্র কথা হবে না। শিক্ষকের সাথে সুন্দর কথা বলা, যেমন তোমার পিতামাতা, তোমার বাবা মা যদি অন্যায় করে, তোমার বাবা মার সাথে কি তুমি রূঢ়ভাবে কথা বলতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তুমি তাদের কাছে ঋণী। হ্যাঁ, রূঢ়ভাবে কথা বলা তোমার জন্য হবে অপরাধ। কিন্তু তুমি বাবা মা যদি ভুলও করে, বাবা মাকে তুমি ভদ্রভাবে বলো, ভদ্রভাবে বুঝাতে পারো না? তাহলে ভদ্রভাবে বুঝাও, সুন্দরভাবে বুঝাও। এর মানে ডিসেন্ট উইথ ইউর ওন ডিসেন্ট। হ্যাঁ, you can talk against your parents with your own dissent. With your own dissent you can talk against your teachers. You can give another logic against your teacher, but with humble way. ঠিক আছে, এর মানেটা কি? আর্গু করা যাবে না, এটা কোনো কথা না। তাহলে তোষামোদী কালচার কখন চলে? যখন আমরা আর্গুমেন্ট মেনে নিতে পারি না। অফিস আদালতে আর্গুমেন্ট মানতে পারে না বলে তোষামোদী চলে। ফলে হায়ার র্যাঙ্কিং কারা পায়? যারা তোষামোদ করে। ভালো তোমার দ্রুত প্রমোশন হয় কারা? যাদের যারা তোষামোদ করছে। ফলে যারা তোষামোদ করছে না, তারা পেনাল্টি পেয়ে যাচ্ছে, ডিসিপ্লিনারি পেনাল্টি। এখন তুমি দেখবে যে কাউকে দেখবে দ্রুত চাকরি থেকে বদলি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ পানিশমেন্ট। ঠিক আছে, দ্যাট ইজ ডিসিপ্লিনারি পেনাল্টি। তাহলে তখন মিশেল ফুকো বলছে যে এখানে ডিপ্রাইভেশন হচ্ছে, এখানে হিউমিলেশন হচ্ছে, এবং বিভিন্ন ট্রেনিং, নতুন ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বলছে যে ওখানে ট্রেনিং করো, যাও, দ্যাট ইজ পানিশমেন্ট। ঠিক আছে, তারপরে এর মানে অনেকে দেখবে যে সহজে প্রমোশন হচ্ছে না, দ্যাট ইজ পানিশমেন্ট। ঠিক আছে, এর মানেটা হচ্ছে যে আমাদের এখানে এই যে হায়ারার্কিক্যাল অবজারভেশন, নরমালাইজিং এন্ড এক্সামিনেশন, এই এক্সামিনেশনের মধ্যে কি করা হচ্ছে? পাওয়ার প্র্যাকটিস করা হচ্ছে। এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সামিনেশনের মধ্যে কি করা হচ্ছে? এক্সামিনেশনের জন্য ডকুমেন্টসকে হাজির করা হচ্ছে। ডকুমেন্টস, যেমন হেলথ সেক্টরে এক্সামিনেশন রিপোর্ট এই বলেছে। তাহলে এক্সামিনেশন রিপোর্টটা তোমার ডকুমেন্টস, এই ডকুমেন্টসটাকে কি করা হয়? তারা কেস হিসেবে হাজির করে। ফুকো বলছে এটাকে কেস হিসেবে হাজির করা হয়। এটাকে যখন কেস হিসেবে হাজির করা হয়, তখন কি করা হচ্ছে? যে আসলে দেখা যাচ্ছে যে দেখা যায় যে তারা যতটা না মানবিকতার সাথে তারা ট্রিটমেন্ট করছে, তার চাইতে তারা বডিকে দেখেছে, হিউম্যান পেশেন্টের বডিকে দেখেছে কেস হিসেবে। তখন বলছে যে আসলে মানুষ অতটা রেশনাল নয় বলে। হ্যাঁ, যেমন আমরা বলি যে ফিমেলস বডি ইজ অবজেক্টিফাইড। হ্যাঁ,
female's body is objectified by practicing disciplinary power. Disciplinary power কিভাবে? কারণ নারীর কি আছে, নারীকে প্রেগনেন্ট হতে হয়, এবং নারীকে যেহেতু প্রেগনেন্ট হতে হয় তখন বলছে আপনাকে বারবার কি করতে হবে, চেক আপ করতে হয়। এখন আমরা বলছি হ্যাঁ চেক আপ তো দরকার আছে, অবশ্যই চেক আপ ছাড়া একটা রিস্কের বিষয় আছে, হ্যাঁ দরকার আছে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো ডিসিপ্লিনারি পাওয়ার দিয়ে তারা বলছে আপনাকে সিজার করতে হবে, এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশন পলিসি জানে যে সিজার না করলেও চলবে, কিন্তু তারা জানে এটা হাইড রাখে, কিন্তু তারা আবার ডিসিপ্লিনারি মেনটেন করে বলছে আসলে রিপোর্টে যেটা মনে হচ্ছে যে ইউ ক্যান ফল ইনটু রিস্ক ইফ ইউ ডোন্ট ইফ ইউ ডোন্ট গো ফর তোমার সার্জারি। ঠিক আছে, এর মানে সার্জারিতে যেতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা এটাকে রিপোর্ট দিয়ে, ডকুমেন্টস দিয়ে, এক্সামিনেশন ডকুমেন্টটাকে দেখিয়ে তারপর বলছে যে কিন্তু আমার তো আর্গু করার কোনো শক্তি নেই, কারণ আই হ্যাভ নো নলেজ। ঠিক আছে, ফলে ডিসিপ্লিনারি পাওয়ার মেনটেন করে উইমেন বডিটাকে অবজেক্ট করা হয়েছে, উইমেন বডিটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। উইমেন বডি কি এটাকে বলে নলেজ, স্বাধীন নলেজের আওতাভুক্ত থাকে নাকি ডিসিপ্লিনারি পাওয়ারের আওতাভুক্ত থাকে? তাহলে দেখা যাচ্ছে ডিসিপ্লিনারি পাওয়ারের নিয়ন্ত্রণে চলে গেছে উইমেন বডি। তখন উইমেন বডিকে কি করা হয়েছে, তোমার সার্জারির মধ্যে নিয়ে আসা হয়েছে। তাহলে সার্জারি করা হচ্ছে উইমেন বডিকে, এর মানে তাহলে এর মানে ফিমেলের বডিকে শুধু সার্জারি করা হচ্ছে না, ফিমেলের অস্তিত্বকে সার্জারি করা হচ্ছে। এর মানেটা হচ্ছে মানুষ এখন কি সার্জারিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আছে। এর মানে মানুষ যে এটা মানবিক সত্তা নিয়ে ট্রিটমেন্ট পাবে সেটা পাচ্ছে না। মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে তোমার অবজেক্টিফাইড হয়ে, অধীনস্থতার মধ্য দিয়ে। মানুষের উপর পাওয়ার প্র্যাকটিস করা হচ্ছে, এবং মানুষের উপর পাওয়ার প্র্যাকটিসের মধ্য দিয়ে ইভেন তোমরা দেখো যে, তোমরা যদি দেখো যে টেকনোলজি, দ্যাট ইজ টেকনোলজি অফ ডিসিপ্লিনারি পাওয়ার। টেকনোলজি অফ ডিসিপ্লিনারি পাওয়ার মানেটা কি? টেকনোলজি অফ ডিসিপ্লিনারি পাওয়ার মানেটা হচ্ছে যে তোমার দেখো মেশিনে এটাকে কম্পিউটার টেকনোলজি ব্যবহার করছে, এবং সেখানে কিভাবে দেখাচ্ছে রিপোর্ট গুলো। এখন দেখো যে রিপোর্ট গুলো বলছে যে ইউ হ্যাভ রিস্ক ইফ ইউ ডোন্ট টেক সার্জারি। কিন্তু আসলে তোমার এটা কতটুকু, তুমি তো জানো না সেই টেকনোলজির তোমার নক্ষত্র টেকনোলজির গ্রামার তুমি জানো না, সে মেডিকেল নলেজ তো তোমার নাই। সুতরাং টেকনোলজি দিয়ে দেখিয়েও তারা বলছে দেখো যে ইউ আর আন্ডার রিস্ক। সুতরাং তারা কিন্তু কি করছে, এক নরমালাইজিং জাজমেন্টে গিয়ে এক্সামিনেশন করে তোমার এক্সামিনেশন রিপোর্ট অনুযায়ী তারা তখন তোমাকে কি করছে, অবজেক্টিফাইড করছে। তখন বলছে অ্যাকচুয়ালি উই অল আর আন্ডার সার্ভেলেন্স। এর মানে হোল সোসাইটি এখন সার্ভেলেন্সের মধ্যে আছে, হোল সোসাইটি ব্যুরোক্রেটাইজড। হ্যাঁ, এবং আমরা ইম্পার্সোনালি চলছি, কেউ কাউকে চিনে না, টাকা চিনে, কেউ কাউকে চিনে না, আমরা ইম্পার্সোনাল। হ্যাঁ, এখন আমরা মানে আমাদেরকে অবজেক্ট হিসেবে দেখানো হয়েছে, কারণ তারা টাকা চিনে। তারা কিভাবে ট্রিটমেন্ট করলে, কিভাবে কি করলে টাকা যায়। একজন লয়ার কি চিনে? একজন লয়ার কেন ক্রিমিনালদের পক্ষে মানে সে জানেও ক্রাইম করেছে, তারপর একজন লয়ার তার পক্ষে কেন যায়? কারণ তার টাকা দরকার। সুতরাং সুতরাং একজন ক্রিমিনাল তোমার এটাকে বলে বিচারের বিষয়ের মধ্যে যে একটা স্বাধীনতা, স্বতন্ত্র থাকছে না কেন? কারণ মানুষকে ইম্পার্সোনাল হিসেবে দেখা হয়। তাহলে মানুষের ইম্পার্সোনাল হিসেবে দেখার কারণটা কি? কারণটা হলো যে টাকা দিয়ে আমি মানুষ চিনি। ঠিক আছে, সুতরাং টাকা দিয়ে কথা বলে। তাহলে দেখা যাচ্ছে যে তোমার পুলিশ কেস নিবে যদি সে টাকা পায়, পুলিশ কেস নিবে না যদি সে টাকা না পায়। ফলে দেখা যায় এই যে ইম্পার্সোনাল অ্যাটিটিউড, সেই ইম্পার্সোনাল অ্যাটিটিউড মানেটা হচ্ছে যে আমরা হয়তো এটাকে বলতে পারি ইম্পার্সোনাল অ্যাটিটিউড তো লয়ের জন্য দরকার, কিন্তু এটাকে অবজেক্টিফাইড করা হয়েছে কেন? টাকা দিয়ে। কারণ টাকা দিয়ে তারা কথা বলে। তাহলে দেখা যাচ্ছে যে এটাকে বলে অ্যারেস্ট করার মধ্যে দিয়ে আবার পুলিশের র্যাঙ্কিং এর সম্পর্ক আছে, যত বেশি অ্যারেস্ট করতে পারবে পুলিশের র্যাঙ্কিং তত বাড়বে। যেমন হসপিটাল অর্গানাইজেশন কি চায়, যে রোগী যেন বাড়ে, যেমন পুলিশও চায় ক্রিমিনালও যেন বাড়ে। তাহলে তাদের কি হবে, তোমার তোমার এটা কি বলে ইন্স্যুরেন্স, যে ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্স কোম্পানি কি চায়, অ্যাক্সিডেন্ট হোক, অ্যাক্সিডেন্ট হলে তোমার প্রত্যেকটা গাড়ি তখন ইন্স্যুরেন্স করতে বাধ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে ডিসিপ্লিনের নামে যে পাওয়ার প্র্যাকটিস করছে, সে পাওয়ার প্র্যাকটিসের মধ্য দিয়ে
যে অ্যাডমিনিস্ট্রেশন টেকনিকে যে পাওয়ার প্র্যাকটিস হচ্ছে সেখানে ডিসিপ্লিনারি পেনাল্টি হচ্ছে, সেখানে মানুষ আসলে রিপ্রেসড হচ্ছে, মানুষের নলেজের অভাব বলে মানুষ অর্গানাইজেশনাল পাওয়ারের হাতে এটাকে বলে কোয়েরসিভ পাওয়ার। তাহলে নলেজ দিয়ে তারা একটা কোয়েরসিভ পাওয়ার, দমনমূলক যে ক্ষমতা সেটা আমাদের উপর চালিয়েছে, এবং দেখা যাচ্ছে একটা পেনাল্টি অফ নর্ম তৈরি হয়েছে এখন, যেখানে হোমোজেনিটিটাকে ইম্পোজ করা হয়েছে। হোমোজেনিটি মানে কি? হোমোজেনিটি মানে অল আর এটাকে বলে অল শুড বি অল শুড অবলাইজ, অল শুড অবলাইজ দ্য রুলস এন্ড রেগুলেশনস, দ্যাট ইজ হোমোজেনিটি। হ্যাঁ, এর মানে সবাই এই জায়গায় কিন্তু ঠিক আছে। এর মানেটা হলো যে আমরা বলি যে হ্যাঁ, যেহেতু অর্গানাইজেশন একটা হোমোজেনাস রুলস রেগুলেশনে চলছে, এই হোমোজেনিটিকে সবাই মেনে নিতে হয়। এর ফলে যেটা হচ্ছে সেটা হলো অবজেক্টিফিকেশন, সাবজেকশন এবং এক্সক্লুশন, এগুলো কিন্তু বেড়ে গেছে। এবং তখন ফুকো বলছে অ্যাকচুয়ালি আমাদেরকে আয়রন কেসের মধ্যে রাখা হয়েছে আসলে, এবং আমাদের লিবার্টিকে সিজ করা হয়েছে, আমাদের এটাকে বলে আমাদের দেহটাকে একটা পাওয়ার প্র্যাকটিসের যন্ত্র বানানো হয়েছে, এবং আমাদের দেহের উপরেই তারা টেকনোলজির প্রয়োগ করে আমাদের দেহের উপর তারা কি করা হচ্ছে, তো তোমার আমাদের দেহের উপর তারা এটাকে বলে ডমিনেশন করছে বা ডমিনেট করছে। তুমি এখানে দেখো দ্য এক্সামিনেশন এই পয়েন্টের মধ্যে ফুকো কি বলেছে, বলছে যে তোমার in it are combined the ceremony of power and the form of experiment, the deployment of force and establishment of truth. তাহলে তোমার এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে তারা কি এস্টাবলিশ করছে? ট্রুথ। বলছে এক্সামিনিং রিপোর্ট এই বলছে। একজন ক্রিমিনাল পুলিশও বলে কি যে আপনার এই আপনার যে ক্রাইম করছেন আপনার কাছে রিপোর্ট আপনার এই রিপোর্ট আমার কাছে আছে। হ্যাঁ, অথবা এটাকে মানে রিয়েলও করতে পারে, সাজানো হতে পারে, কিন্তু বলছে যে আমার এক্সামিনিং রিপোর্ট আছে। তুমি দেখবে যে বাসে এটাকে বলে গাড়িগুলো থামিয়ে কি করছে, বলছে যে আপনার লাইসেন্সের মধ্যে প্রবলেম আছে, আপনাকে জরিমানা দিতে হবে, কারণ আপনার লাইসেন্সের মধ্যে যে প্রবলেম আছে আমার ডকুমেন্ট সেটাই বলছে। হ্যাঁ, এই কথাটা বলে সে কি করছে, সে ঘুষটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে রুলস গুলো তৈরি করা হচ্ছে তাদেরকে কি করার জন্য, তাদেরকে তোমার তাদের উপর করাপশন করার জন্য। at the heart of procedures of discipline, তাহলে ডিসিপ্লিনের যে প্রসিডিউর, সেই ডিসিপ্লিন প্রসিডিউরের মধ্যে কি রয়েছে? ইট ম্যানিফেস্ট দ্য সাবজেকশন অফ দোজ হু আর পারসিভড অ্যাজ অবজেক্ট এন্ড অবজেক্টিফিকেশন অফ দোজ হু আর সাবজেক্টেড। এর মানেটা হলো প্রথমে আমি পেশেন্ট হয়ে নিজেকে অবজেক্ট মনে করি, এবং বলছে এই ডিসিপ্লিনারি প্রসিডিউরে হ্যাঁ এটা কি ম্যানিফেস্ট করছে? এটা ম্যানিফেস্ট করছে দ্য সাবজেকশন। আমরা সাবজেক্টেড হয়ে আছি, আমরা অধীনস্থ হয়ে আছি, আমরা ফিল উই আর এলিয়েনেটেড, উই আর পাওয়ারলেস, উই হ্যাভ নো নলেজ, সো উই আর বাউন্ডেড টু their directions, their suggestions, their prescriptions। এর মানেটা হচ্ছে যে আমরা তখন সাবজেক্টেড হয়ে যাই, এবং এই ডিসিপ্লিনারি কোডে কিন্তু আমরা সাবজেক্টেড হয়ে গেছি, আমাদেরকে অবজেক্টিফাইড করা হয়েছে, এবং আমরা নিজেরাই নিজেদেরকে আবার অবজেক্টও মনে করি, কারণ উই হ্যাভ নো নলেজ। সো তখন আমরা নিজেদেরকে অবজেক্ট মনে করি। and rules regulation, established rules regulation যখন হাজির করা হয় তখন আমরা মনে করি আসলে আমাদের কিছু করার নাই, আমরা তখন সেই অধীনস্থতাটাকেই প্রকাশ করি, আমরা তখন সেই অধীনস্থতাকে মেনেও নিই। ঠিক আছে, ফলে এই প্রক্রিয়ায় তোমার ডিসিপ্লিনারি সিস্টেমে এই প্রতিষ্ঠানগুলো তার কোয়েরসিভ পাওয়ার এবং ডমিনেশন কিন্তু তোমার চালিয়ে যেতে পেরেছে। তো তার ফুকো আরেক জায়গায় কি বলেছে? there is no discipline body without a subjection which exceeds its strict physical determinations। ঠিক আছে, এর মানেটা হচ্ছে there is no discipline body without a subjection। এর মানে সাবজেকশনে মানুষকে থাকতেই হচ্ছে, উইদাউট ডিসিপ্লিনারি কোনো বডি নাই সাবজেকশন ছাড়া। ঠিক আছে, এর মানে মানুষকে সাবজেক্টেড হচ্ছে, মানুষ অধীনস্থ হচ্ছে, এই অধীনস্থতা ছাড়া এখন কোনো কিছু চলছে না। তখন বলছে নলেজ, যেই নলেজ আমাদেরকে মুক্তি দেওয়ার কথা ছিল, সেই নলেজ কিভাবে ডিসিপ্লিনারি পলিসিতে
আমাদেরকে সাবজেক্টেড করে ফেলেছে। তো এই জায়গা থেকে তখন আমরা বলি যে আসলে ফুকোর এই যে এটাকে বলে আর্কিওলজি অফ নলেজ অ্যান্ড তোমার জেনিওলজি অফ পাওয়ার, সেই জায়গাটা আসলে নতুনভাবে আমাদেরকে বুঝতে হচ্ছে এবং আমরা দেখি যে দেয়ার ইজ এ রিয়েলিটি ইন ইন সোসাইটি। তো তোমরা দেখো কতটুকু তোমরা বুঝতে পেরেছো। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বিষয়টা হচ্ছে স্যার, মানুষ তো একজন না একজনের অধীনস্থ হয়ে পৃথিবীতে চলে। আর সবার তো একই সাথে সবকিছু অর্জন করা সম্ভব না। একজন ডাক্তার হতে পারবে না, একজন টিচারও হতে পারবে না একসাথে। তো কারো না কারো আন্ডারে তো থাকতে হবে, সো এটা তো মেনে নিতে হবে স্যার। হ্যাঁ, আর কারো কোন প্রশ্ন আছে? স্যার। প্রথমে হলো কারো আন্ডারে থাকলেই যে সে সাবজেক্টেড হতে হবে তা না। ঠিক আছে, একটা হলো হিউম্যানিটেরিয়ান প্রসেস পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ, আর একটা হলো আমরা বলি রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ। ধরো এখন যেমন তুমি যে কথা বলছো এটা হলো হ্যাগেলিয়ান। হ্যাগেলিয়ান মানে কি? হ্যাগেলিয়ান মানে হচ্ছে হ্যাগেলিয়ান ফিলোসফি বলছে যা চলছে তাই ঠিক। ঠিক আছে, যাই চলছে তাই ঠিক। এর মানে এটার মানে হচ্ছে হোয়াট ইজ রানিং ইন প্রেজেন্ট সিচুয়েশন, দ্যাট ইজ দ্য ট্রুথ, দ্যাট ইজ দ্য রিয়েল। ঠিক আছে, আর হিউম্যানিটেরিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি, সেইটা হলো যে যা চলছে তা সব ঠিক নয়। হ্যাঁ, যেমন তোমার আমি এটার পক্ষে আপনার। শোনো, যেমন ধরো লুকা, এটাকে বলে লুকাতের যে ফিলোসফি, লুকাতের ফিলোসফি বলছে যা চলছে তা ঠিক নয়। হ্যাঁ, ঠিক আছে, এর মানেটা হলো হিউম্যানিটেরিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, সেটা হলো যে এই যে এই যে মানুষকে অবজেক্টিফাইড করা হচ্ছে, এই অবজেক্টিফাইড করা হবে কখন? মানুষ, আমরা যে সাবজেক্টেড হচ্ছে এটার মধ্য দিয়ে আমার যে অস্তিত্বকে, হ্যাঁ, আমার যে অস্তিত্বের জায়গায় আমার যে অধিকার, সে অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। সে অধিকারটা কি? সে অধিকার মানে এই নয় যে আমার শুধু চিকিৎসায় প্রয়োজন না, আমার চিকিৎসাও যেমন প্রয়োজন, আমার অধিকার হলো সঠিক চিকিৎসা। ঠিক আছে, আমার অধিকার হলো আমাকে নিয়ে যদি বিজনেস করা এটা ইম্পর্টেন্ট হয়, তাহলে এটা হিউম্যানিটেরিয়ান হবে না। হিউম্যানিটেরিয়ান যখন বিজনেস লক্ষ্য হয়ে যায়, তখন আমাকে সাবজেক্টেড করা হবে। ঠিক আছে, যখন আমাকে নিয়ে বিজনেস করবে তখন আমাকে সাবজেক্টেড বানাই ফেলবে, আমাকে অধীনস্থ করে ফেলবে। কিন্তু আসলে আমার রাইটস, সেটা হলো আমার চিকিৎসা, আমার রাইটস। কিন্তু আমার রাইটসটা কখন আসবে? যখন এটা বিজনেস ওরিয়েন্টেড না হয়ে কি হবে? ওয়েলফেয়ার ওরিয়েন্টেড। ওয়েলফেয়ার ওরিয়েন্টেড হতে হলে যারা ট্রিটমেন্ট করবে, যারা অর্গানাইজেশন, তাদের পাওয়ারটা কি হতে হবে? তারা কি করবে? তারা এটাকে কি বলে, যেমন ধরো তোমার এটাকে বলে, একজন বলছে যে তোমার মুসোলিনি মুসোলিনি কি বলছে? মুসোলিনি বলছে যে আমি রাজা, হ্যাঁ, আমি শাসক, আমি চাই সবাই যেন গাধার মতো থাকে, তাহলে আমি তাদের উপর শাসন কার্য চালাতে পারবো। ঠিক আছে, কিন্তু একজন স্বাধীন মানুষ, একজন আদর্শিক মানুষ বলবে যে আমি স্বাধীন, অন্যরা যেন স্বাধীন হয়। ঠিক আছে, তাহলে একজন মানুষ, স্বাধীন মানুষ কি বলবে? স্বাধীন মানুষ চাইবে যে যে মানবিক গুণ সম্পন্ন, সে নিজেও মানবিক গুণ সম্পন্ন হবে, সে চাইবে অন্যরাও যেন মানবিক গুণ সম্পন্ন হয়, ফলে কেউ কাউকে ব্যবহার করবে না। তাহলে আমাদের ব্যবহার করা ইম্পর্টেন্ট না, মানবিক চেতনা আসবে, মানুষকে আমরা ব্যবহার করব না, মানুষের অধিকার আমরা দিব। তাহলে মানুষ মানুষের কাছ থেকে অধিকার পাবে, যে নলেজ আছে তার কাছ থেকে মানুষ অধিকার পাবে। একটা হলো তোমার এটার ফ্রম দা পয়েন্ট রাইটিয়াস পয়েন্ট অফ ভিউ। রাইটিয়াস পয়েন্ট অফ ভিউ মানে হলো অধিকারের জায়গা। ঠিক আছে, আরেকটা হলো তোমার যদি অধিকারের জায়গা না হয়, প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট অফ ভিউ হয় বেবারিয়ান জায়গা থেকে, তখন কি করা হবে? তখন তারা নলেজ দিয়ে আবার আমাকে অবজেক্টিফাই করবে, আমাকে ইনস্ট্রুমেন্ট বানাবে, আমাকে আমাকে বস্তু বানাবে, আমি মানুষ না, আমাকে বস্তু বানাবে। ঠিক আছে, ফলে তারা আমার উপর আন্ডার ট্রিটমেন্ট করবে। যেমন শ্রমিক,
শ্রমিককে যেভাবে কারাগারে রাখার মতো করে রাখা হয়েছে, শ্রমিককে সেভাবে রাখবে না। শ্রমিক হবে মানুষের মতো। শ্রমিক তার একজন একজন চাকরিজীবী, একজন সরকারি চাকরিজীবী যেইভাবে একটা নির্দিষ্ট সময়ে যেইভাবে চাকরি করে এবং সেভাবে সে বেতন পাবে এবং তার রাইটস দেওয়া হবে, তার ফ্যামিলির মেনটেনেন্সের সময় দেওয়া হবে, তার মানে সবকিছু তার লাইভলিহুডটাকে যেন সে সুন্দর করে চালাতে পারে সেইভাবে দেখবে। কিন্তু সেভাবে দেখতে পারে না কেন? কারণ ওদের লক্ষ্য হলো হায়ার প্রফিট ম্যাক্সিমাইজিং। সুতরাং দে আর ইউজিং দ্য লেবার। ঠিক আছে? সুতরাং তখন তারা স্লেভারির মধ্যে থাকছে। সুতরাং আমাদের হিউম্যানিটেরিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের চিন্তা করতে হবে। কিন্তু আমরা যদি প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ক্যাপিটালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তখন কিন্তু মানুষ অবজেক্টিফাইড হবে, মানুষকে স্লেভ বানানো হবে, মানুষের দেহটাকেও কিন্তু তোমার এক্সামিনেশনের একটা বস্তু বানানো হবে। ঠিক আছে? ফলে মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা হবে না। সেই জায়গা থেকে আমরা দেখি যে এই জায়গার মধ্যে কি দরকার? ব্যাপকভাবে রিফরমেশন দরকার। ঠিক আছে? জি স্যার। জি তো স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। কি আমরা কি কিছু শিখতে পেরেছি? জি স্যার। জি স্যার। কি আর কারা আছো? তোমার প্রীতিলতা সরকার আছো না? জি স্যার। কি কথা মানে আমি বলছি কি তোমরা অ্যাকচুয়ালি ফুকুর থিওরি আমার জন্য কঠিন, কিন্তু এই জন্য আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য এক্সাম্পল দিয়ে। তোমরা বুঝছো কিনা? তো কারণ হলো তো ফুকুর থিওরি লিঙ্গুইস্টিক্যালিও কিন্তু কঠিন। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। তো আমি চাই যাতে করে তোমরা সহজে বিষয়টাকে ক্যাপচার করতে পারো। তো তোমরা মনে হয় বুঝতে পেরেছো বলে আমি মনে করি। কি বলো? জি স্যার। হুম? জি স্যার। কোনো কোনো বোঝো নাই বা এমন কোনো কিছু থাকলেও বলবা, অথবা নেক্সট ক্লাসের জন্য রেখে দিতে পারো। ঠিক আছে? স্যার সংক্ষেপে ডিসকোর্স কি এটা একটু সংক্ষেপে বলে দেন। হ্যাঁ, ডিসকোর্সটা একটা হলো আমরা সংক্ষেপে যদি বলি এটা হলো একটা হলো আমরা ওকে বলি একটা বান্ডেল অফ নলেজ। হ্যাঁ? যে বান্ডেল অফ নলেজ তোমাকে একটা পাওয়ার হিসেবে কাজ করে। কিভাবে? যেমন তুমি বলছো যে তুমি একটা কথা বলছো যে মূর্তি কি করতে হবে? মূর্তি অথবা ভাস্কর্য হারাম। হুম? তুমি এই যে এই কথাটা বলছো কোত্থেকে? কারণ একটা ডিসকোর্স সমাজে প্রতিষ্ঠিত আছে, যেই ডিসকোর্সটা আলেম সমাজ, আমাদের দেশের আলেম সমাজ কি করেছে? যে ডিসকোর্সটা কালেকটিভলি একটা তৈরি করেছে। ঠিক আছে? সেই ডিসকোর্সটা একটা আমাদের স্যার, কাছে আলেম পাওয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে? আলেম সমাজ তৈরি করে না, এটা হচ্ছে মানে তাদের গ্রন্থ থেকে তারা বলছে আর কি। আচ্ছা, তো গ্রন্থ থেকে বললেও তো সেটা তৈরি করা। তৈরি করা মানে কি? কারণটা হলো আমি কেন বলছি তৈরি করেছে সেটা বলছি এবার। তো আলেম সমাজ বলছে যে হ্যাঁ, যে এটা হলো তোমার এটাকে বলে ভাস্কর্য হারাম। ধর এখন আরেকটা দেশে তুমি দেখবে সেখানেও আলেম সমাজ আছে, সেখানে বলছে যে না, আসলে ভাস্কর্য টোটালি হারাম না, আম, তবে খারাপ চরিত্রের ভাস্কর্য হারাম। ঠিক আছে? তো তখন সেটা আরেকটা ডিসকোর্স। এর মানেটা হলো যে বাংলাদেশ, আমাদের দেশে আলেম মানে হচ্ছে সারা ওয়ার্ল্ডের আলেম না। এর মানেটা হলো আমি যেটা বলছি যে ডিসকোর্স মানে কি, আমি যেটা থেকে পাচ্ছি নলেজটা, ঠিক আছে, যে সোর্স থেকে পাচ্ছি সেটার মধ্যে আমি একটা পাওয়ার অনুভব করি, কারণ আমি মনে করি দে হ্যাভ নলেজ। ঠিক আছে? যেমন তোমাকে ডাক্তাররা যখন তোমাকে বলে যে তোমাকে এই করতে হবে, তখন তুমি বলো কি হ্যাঁ তাই তো। কেন? কারণ তুমি বলছো ডাক্তারের একটা বান্ডেল অফ নলেজ আছে, যে নলেজ এর মধ্যে একটা পাওয়ার আছে। ঠিক আছে? পীর অনেক সময় বলে না পীরের মুরিদ হয়, মুরিদে মনে করে কি, মুরিদে মনে করে যে পীরের মধ্যে যে নলেজের ইয়া আছে, বান্ডেল আছে, এটার মধ্যে একটা পাওয়ার আছে, তখন তারা মুরিদ হয়। ঠিক আছে? আবার তুমি দেখবে যে যেমন ধরো হেজাব, হেজাবের যে তুমি একটা ডিসকোর্স দেখতে পাবে আমাদের দেশে। আবার তুমি যখন অন্য দেশে যাবে, মালয়েশিয়া যাবে, লেবাননে যাবে, তখন দেখবে যে হেজাবের বিশ্লেষণটার মধ্যে একটা ভিন্নতা আছে। হ্যাঁ, সব মানে আমরা বলছি না কোনটা রাইট কোনটা রং, আমি বলছি ভিন্নতা আছে।
এই ভিন্নতা মানেটা হচ্ছে যে সেখানের আলেমদের নলেজ প্র্যাকটিসের মধ্যে কি রয়েছে, একটা বান্ডেল অফ নলেজ হাজির করছে, সেটার মধ্যে একটা পাওয়ার আমরা অনুভব করি। আমাদের সমাজেও যে নলেজটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটার মধ্যে আমরা একটা পাওয়ার অনুভব করি, দ্যাট ইজ ডিসকোর্স। ঠিক আছে, এর মানে হসপিটাল অর্গানাইজেশনে একটা ডিসকোর্স আছে, তোমার স্কুলিং, তোমার আমাদের যে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ডিসকোর্স আছে, হ্যাঁ, তোমার এটাকে বলে রিলিজিয়াস জায়গা প্র্যাকটিসের জায়গা থেকে ডিসকোর্স আছে। সেই ডিসকোর্স গুলো মানে সেগমেন্টেড, মানে আলাদা আলাদা। এর মানেটা হচ্ছে যে ডিসকোর্স অ্যাকচুয়ালি পাওয়ার অফ নলেজ, বান্ডেল অফ নলেজ, যেটার মধ্যে আমরা একটা পাওয়ার অনুভব করি। কি ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার জি আচ্ছা, গুড, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। তোমাদের লাস্ট ক্লাসে ফুকো সম্পর্কে আরেকটা ক্লাস নিয়ে এবং ফাইনাল ইয়ে করে আমি তোমাদের শেষ, এটাকে বলে লাস্ট ক্লাসে আমি ক্লোজ করব আশা করি। তো ঠিক আছে, তোমাদের সাথে নেক্সট দিন দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।